দেড় বছরের চুক্তিতে বিয়ে করতে হবে আমাকে। তার বিনিময়ে আপনার যত লক্ষ টাকা লাগে আমি দিব, সমস্যা নেই। শুধু 1.5 বছর আমার সাথে থাকবেন আপনি। এই 1.5 বছরের মধ্যে আমার একটা সন্তান হবে, আর আমার সন্তানের যখন 8 মাস বয়স হবে তখন আপনি আপনার পথে, আমি আমার পথে। আপনাকে আমি জোর করব না। এই যে, এটা আমার কার্ড। যদি মনে হয় আপনি আমার শর্তে রাজি, তাহলে আমাকে ফোন করে জানাবেন। দোস্ত, তুই থাক, অফিস সামলা, আমি একটু আমার ফ্ল্যাটে যাব। মিস্টার আব্রাহাম, আপনি কি একটা মেয়ের অসহায়ত্বের সুযোগ নিতে চাচ্ছেন? আপনি যখন দেখলেন একটা মেয়ে অসহায় পড়েছে, তখন আপনি তাকে এত বাজে একটা সিদ্ধান্ত দিয়ে বসলেন। ওয়াও, সো মিস ফারিহা, রাইট? আপনি আমাকে কথা শোনাতে আসবেন না প্লিজ। আমি কি আপনাকে জোর করেছে? আর আপনার কি মনে হয় কোনো বড়লোকের মেয়ে আমার প্রস্তাবে রাজি হবে? না, হবে না। সেজন্য আপনার মতো অসহায় মানুষদের বলতে বাধ্য হলাম আমি। আমি আমার সিদ্ধান্ত জানাতে আসছি। এখন বাকিটা আপনার মন যা বলে তাই মানবেন। কিন্তু আপনি যে অসহায়ত্বের সুযোগ নিচ্ছেন সেটা কি জানেন? এমন একটা পর্যায়ে আপনি আমাকে এই কথাটা শোনালেন। আপনি তো ভেবে নিচ্ছেন আমি রাজি হব, কারণ আমার যে টাকার দরকার। হ্যাঁ, ধরতে পারেন আমি আপনার অসহায়তার সুযোগ নিলাম। সো আপনার টাকার দরকার হলে আমার কথা মানবেন, না হয় না। আমি সময় ওয়েস্ট করতে পছন্দ করি না। আয়ান, 3টার বছর মিস ফারিয়াকে কি চাকরি দিবি? আমিও দেখি, গেলাম, থাক। আপনি কিন্তু আয়ন স্যারকে হুমকি দিচ্ছেন। কেন এমন করছেন আমার সাথে? আমি তো শুধু একটা জব চাই। প্লিজ আমার সাথে এমন করবেন না। যেখানেই যাই সেখানেই টাকা চাই, আর আপনি তো শরীর কিনতে চাচ্ছেন। ফারিয়ার আর্তনাদ আব্রাহামের কানে পৌঁছায় না। গাড়ির চাবি আঙ্গুলের মাথায় ঘোরাতে ঘোরাতে অফিস থেকে বেরিয়ে যায়। আয়ানের পায়ের সামনে বসে ফারিয়া নিজের সমস্যার কথাগুলো বলছে, কিন্তু আয়ান নিজেও কিছু বলতে পারছে না। অফিস তো আব্রাহামের, তাকে নিজের ভাইয়ের মতো দেখে বলেই বসের একটা আসন দেয়। আয়ানের মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকেই আয়ান আব্রাহামের সাথেই থাকে। ফারিয়া বুঝতে পারে কেউ তাকে ইন্টার পাশে জব দিবে না, কিন্তু যখন দিবেই না তখন ইন্টারভিউর জন্য তাদেরকে ডাকার কি দরকার ছিল? কেউ কেউ তো আরো বাজে প্রস্তাব দিয়েছে। ভাইটার দিকে তাকিয়ে ফারিয়া আজ এই স্থানে। যে ভাই ছোট থেকে মানুষ করলো, সে ভাই আজ অসুস্থ। 10 থেকে 12 লক্ষ টাকা লাগবে চিকিৎসা করাতে। যে টাকা ছিল 2 মাসে সবটা শেষ। ফারিয়া অফিস রুম থেকে বেরিয়ে একটা রিক্সা ধরে বাড়ির পথে রওনা দিল। আর আয়ান আবারও নিজের কাজে লেগে পড়ে। আব্রাহামের কাহিনী তার নিজেরও ভালো লাগছে না। এভাবে কি কোনো মেয়েকে সে পাবে? কিন্তু কিছু করার নেই। ফারিয়ার আশা বাদ দিয়ে অন্য মেয়েদেরকে সে একই প্রস্তাব দিতে থাকে। ফারিয়ার সাথে সাথে এসে ভাইয়ের মাথার কাছে বসে। মুনির আস্তে আস্তে চোখে খোলে, পিচ্চি বোনটার দিকে তাকিয়ে বল, এত দৌড়ঝাঁপ করতে তোকে কে বলেছে? ইন্টার পাশে ঢাকা শহরে চাকরি নেই। আমি মাস্টার্স ফার্স্ট, সেজন্য একটা কোম্পানিতে চাকরি হয়েছিল। এখন তো কাজে যেতে পারি না আমি। তুই আর কোথাও যাস না। ভাইয়া, কেন আমাদের মা বাবা নেই? তারা থাকলে তো তোমার এত কষ্ট হতো না। মা কেন আত্মহত্যা করেছিল বলো? তোমার পায়ের ইনফেকশন দিন দিন বেড়েই চলেছে। টাকা ছাড়া চিকিৎসা হবে কিভাবে? আমার চিন্তা করিস না, সারাদিন থেকে না খেয়ে আছিস। যা রান্না করে খাবার নিয়ে আয়। আমিও তো খাইনি কিছু। তুমি আমাকে ছোট থেকে মানুষ করেছো ভাইয়া। তুমি অসুস্থ আর আমি বাসায় বসে থাকবো? দিন চলতে হবে তো। মনির বলার মতো কিছুই পায় না। পায়ের ব্যথায় কথা বলতেও কষ্ট হচ্ছে। একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট থেকে যে পায়ের এত বড় ক্ষতি হতে পারে ভাবতেও পারেনি সে। এখন পা ফুলে সেখান থেকে মাংস পচার মতো হয়ে যাচ্ছে। পরিচয় ফারিয়া রহমান। ছোটবেলায় বাবা মা মারা যায়। মা আত্মহত্যা করেছে তার বয়স যখন 5 তখন। শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরেই সে পথ বেছে নেওয়া হয়। ফারিয়ার বড় ভাই মমিন রহমান। এসএসসির পর থেকে বোনকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় সে। ফারিয়া রান্না করে একটা প্লেটে খাবার নিয়ে মনিরের রুমে আসে। মনিরকে দেখে হাত থেকে খাবারের প্লেটটা পড়ে যায়। পায়ে আঘাতের জায়গা ফেটে ফেটে রক্ত পড়ছে। মনির বিছানায় ছটফট করছে। ফারিয়া দৌড়ে বাহিরে যায়। গাড়ি ঠিক করে এসে মনিরকে সাথে নিয়ে হসপিটালে যায়। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার এসে জানায়, 4-5 দিনের মধ্যে অপারেশন করাতে হবে মিস ফারিহা, না হলে আপনার ভাইয়ের পা এ জায়গা থেকে খুলে পড়বে। তখন আমাদের কিছু করার থাকবে না। পা কেটেও ফেলতে হবে প্রয়োজন হলে। তাই আপনি তাড়াতাড়ি টাকা জোগাড় করুন।
ফারিয়া ভাবার জন্য সময় নেয় না। তার কাছে তার ভালো থাকার থেকেও ভাইয়ের ভালো থাকাটা বেশি জরুরি। সেখান থেকে রিক্সা ধরে সোজা সেই অফিসে যায়। আব্রাহাম ফারিয়াকে দেখে বসা থেকে উঠে পড়ে। আব্রাহাম ফারিয়াকে এখানে আশা করেনি। মেয়েটা যেভাবে তার সাথে কথা বলেছিল সকালে, ভেবেই তো রাখছে যে ফারিয়া কখনোই রাজি হবে না। ফারিয়াকে দেখে অবাক হয়ে বলে, আরে মিস ফারিয়া যে, আপনাকে তো বলা হয়েছে আপনি এই পড়াশোনা দিয়ে আমাদের এখানে কোনো জব পাবেন না। আপনি এখন আসতে পারেন প্লিজ। আমি আপনার শর্তে রাজি আছি, কিন্তু তার আগে আমার ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমার ভাই হসপিটালে ভর্তি আছে। প্লিজ, টাকা না হলে ভাইয়ের চিকিৎসা হবে না। এখানে মজা করতে আসছেন? সকালে তো খুব কথা শুনিয়ে চলে গেলেন। দেখো, তুমি এখন আসতে পারো, আমি অন্যদের সাথে যোগাযোগ করব। প্লিজ স্যার, আমি মিথ্যে বলছি না। আমি আপনার সব শর্তে রাজি আছি। প্লিজ, আপনি আমাকে সাহায্য করুন, না হলে আমার ভাইকে বাঁচানো সম্ভব হবে না। পেপারে সাইন করো, আর তোমার ভাই কোথায় আছে আমি নিয়ে চলো। আয়ান একটা পেপার বের করে আব্রাহামের হাতে দেয়। আব্রাহাম পেপারটা ফারিয়াকে দিল। পেপার না পড়ে ফারিয়া সই করে দেয়। আব্রাহাম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। অবশেষে তার আশা পূরণ হলো। ফারিয়ার সাথে অফিস থেকে বেরিয়ে যায়। ফারিয়ার চোখে পানি দেখে আব্রাহাম বিরক্ত হয়। মনে মনে বিড়বিড় করে, এই মানুষ তো নাটক বাজ কেন? সবসময় তারা নাটক করে। আচ্ছা, তাদের টাকার লোভ কেন এত? টাকা থাকলে কি সুখী হওয়া যায়? এই যে মেয়েটা যে সিদ্ধান্ত নিল, তার আগে একটা বড় ভাবলো না জন্মের পর তার সন্তান মা ছাড়া একা একা বড় হবে কিভাবে? স্যার, এভাবে দাঁড়িয়ে থাকবেন? ভাইয়া হসপিটালে একা আছে। কি করবেন? একটু তাড়াতাড়ি করুন প্লিজ। আমি তো আপনার সব কথা শুনতে রাজি। তাহলে গাড়িতে গিয়ে ওঠো, আমি আয়নের সাথে দেখা করে আসি একটু। সামনের গাড়িতে বসো, আমি আসছি। ফারিয়া চোখের পানি মুছে গাড়িতে গিয়ে বসে। আব্রাহাম প্রায় 10 মিনিট পর আসে। পেছনে সিটে গিয়ে ফারিয়ার পাশে বসে। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো। আব্রাহাম ফারিয়ার দিকে তাকিয়ে বলে, আমার একটা কথা জানা হয়নি, তোমার কি মেডিকেল কোনো সমস্যা আছে? মানে বেবি হতে কোনো সমস্যা হবে না তো? না, আমি সুস্থ। ফারিয়া দাঁতে দাঁত চেপে কথাটা বলে। অসহ্য লাগছে এসব তার। ভাইয়ের জন্য এমন একটা পথে পা বাড়ালো সে। যদি ভাই জানে তখন কি হবে? আর সে তো এক পুরুষে আসক্ত হতে চায়। তাহলে চুক্তি শেষ হওয়ার পর সে কি করবে? ফারিয়ার ধ্যান ভাঙে গাড়ির ঝাঁকি লাগার জন্য। আব্রাহাম গাড়ি থেকে নামলো। ফারিয়াও নেমে সামনে হাঁটতে থাকে। আব্রাহাম ডাক্তারের সাথে কথা বলে মনিরের কাছে যায়। ছেলেটাকে এক পলক দেখে সে সেখান থেকে চলে আসে। ফারিয়ার থেকে নাম্বার নিয়ে বলে, চিন্তা করো না, তোমার ভাইয়ের কাগজপত্র রেডি করবো 2 দিনের ভিতর। আমি দেশের বাইরে পাঠিয়ে দেব, সেখান থেকে একদম সুস্থ হয়েই ফিরে আসবে। সমস্যা নেই। 2 বছর সময় লাগলেও আমি সব খরচ দেব। আর এই কয়দিন তোমার ভাইয়া হসপিটালে থাকবে। ধন্যবাদ। আপনি তাহলে যান। আমি বাসায় গিয়ে ভাইয়ের জন্য খাবার নিয়ে আসবো রাতের। নাকি আজ থেকে আপনার সাথে থাকতে হবে ভাইয়া যাওয়ার পর থাকি? আমি সেটা নিয়ে কি কিছু বলেছি? তোমার ভাইয়ের কিছু কাগজপত্র লাগবে, আমি তোমার সাথে যাব। চলো, আর ওখানে বাসা ছেড়ে দেবে তুমি, কারণ তোমার ভাইয়া তো এখন বাসায় ফিরবে না, আর তুমি আমার সাথে থাকবে। আচ্ছা। ফারিয়ার সাথে আব্রাহামও তাদের ফ্ল্যাটে যায়। ফ্ল্যাট ঘুরে আব্রাহাম ভ্রু কুচকে ফেলে। কিছুই নাই রুমে। খুব দরকার যা সেগুলোই আছে শুধু। কিছুক্ষণ পর আয়ান আসলে ফারিয়া সব জামা কাপড় তার হাতে দিয়ে পাঠায়। আব্রাহাম বিছানায় গা এলিয়ে দেয়। ফারিয়া রান্না বসিয়ে গোসল করার জন্য রুমে যায়। স্যার, আপনি কি গোসল করেছেন নাকি গোসল করবেন? কোনটা? আমাকে স্যার বলতে হবে না, আর তুমি করে বলতে পারো, সমস্যা নেই। আর গোসল, সকালে আমি গোসল করে বের হয়েছে। আচ্ছা, আমার রান্না কি খাবেন নাকি বাইরে খাবেন? কি রান্না করছো? ফারিয়া বিরক্ত হয়। ছেলেটা একদম খুঁতে খুঁতে সব শুনতেছে। আর শুনবে নাই বা কেন? বড়লোক বাড়ির ছেলে, সবকিছু কি খাবে নাকি? ফারিয়া কিচ্ছু না বলে গোসল করার জন্য জামা নিয়ে ওয়াশরুমে যায়। গোসল সেরে বের হয় 10 মিনিটের মাথায়। পরনে একটা নীল রঙের 3 পিস। আব্রাহাম একবার সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। ফারিয়া মাথায় একটা তোয়ালে পেঁচিয়ে রান্নাঘরে যায়। প্রায় 40 মিনিট পর সে একটা খাবারের প্লেট নিয়ে আব্রাহামের কাছে আসে। পায়ের আওয়াজ শুনে আব্রাহাম বলে, এত সময় লাগে রান্না করতে? আমি বাসায় যাব। তোমার এখানে যা জিনিস আছে সেসব নিয়ে আয়ান ভেবে দেখবে। এইখানে আর আসার প্রয়োজন নেই তোমার। আচ্ছা, ওটা খেয়ে নেন। ডিম ছিল 4টা, ডিমের ভুনা করেছি। আপনি এসব খান নাকি শুধু মাংস? এই, তোমার কি মনে হয় বড়লোক মানুষ মাংস খায় নাকি শুধু?
তারা কি ডিম দুধ খায় না? আব্রাহাম ধমক দিয়ে কথাটা বলে। ফারিয়া কেঁপে ওঠে। এই মানুষটার সাথে সে 1.5 বছর থাকবে কিভাবে? নাক মুখ কুচকে খাবারের প্লেট সামনে দেয়। আব্রাহাম খাবারের দিকে তাকিয়ে একটা কাশি দেয়, তারপর বলে, ভাত কম হয়েছে, আরেকটু হবে কি প্লিজ? ফারিয়া দৌড়ে কিচেনে যায়, আরেকটা প্লেটে ভাত এনে আব্রাহামের প্লেটে দেয়। আব্রাহাম হা হয়ে দেখছে সেটা, মাথায় চাপ প্রায় সে। এ কাকে বিয়ে করলো? এবার কিছুটা জোরেই ধমক দিয়ে বলল, পাগল হয়েছ? এত ভাত আমি খাবো নাকি? তুলে নাও, আর তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। আমাকে তোমার ভাইয়ের কাগজপত্র দিও, নিয়ে যাব। ফারিয়া ধমক শুনে কেঁদে দেয়। এভাবে কেউ কখনো তাকে ধমক দিয়ে কথা বলেনি। আব্রাহাম বিরক্ত হয়ে হালকা খাবার খেয়ে উঠে পড়ে। ফারিয়া তাড়াতাড়ি সব ঠিক করে বেরিয়ে পড়ে। 4 দিনের মাথায় মনিরকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হয়। আজ রাত থেকে ফারিয়া আব্রাহামের সাথেই থাকবে। সে জানেও না আব্রাহামের মা বাবার সাথে থাকবে নাকি একা। কিছু কাজ করছে না তার মাথায়। আব্রাহাম ফারিয়াকে নিয়ে মার্কেট যায়। 10টা শাড়ি, 15টা 3 পিস আর 10টা সেট গেঞ্জি, প্লাজো কিনে দেয়। ফারিয়া হা হয়ে সব দেখে, শুধু মনে মনে একটা কথাই বলে, বড়লোক বুঝি এমনই হয়। এসব তো আমার 5 বছরের জামা কাপড়। আর উনি এমন করে গরিবদের দান করলেও পারতো। গলায় ঠোঁটের স্পর্শ পেয়ে ফারিয়া নড়ে চড়ে ওঠে। স্পর্শটা আরো গভীর হয়। একসময় তা কামড়ে পরিণত হয়। ঘুম ভেঙে যায় ফারিয়ার। ধরফরিয়ে ঘুম থেকে উঠে পড়ে সে। পাশেই আব্রাহামকে দেখে জোরে একটা শ্বাস নেয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে এখন রাত 12টা 40। বিকেলেই মার্কেট করে নিজের ফ্ল্যাটে নিয়ে আসে আব্রাহাম তাকে। আব্রাহাম আর আয়ান এখানে থাকে। নিজস্ব ফ্ল্যাট এটা, সবকটাই ফ্লোর ভাড়া দেওয়া আছে। 5ম তলায় পুরোটাই নিজেদের জন্য রেখে দেয়া। আব্রাহাম মা বাবার থেকে আলাদা থাকে। কেন থাকে সেটা আস্তে আস্তে জানিয়ে দেওয়া হবে। আব্রাহাম ফারিয়াকে ফ্ল্যাটে রেখে বাইরে যায়। ফারিয়া একা থাকতে থাকতেই ঘুমিয়ে পড়ে এক সময়। কিন্তু হঠাৎই কারো স্পর্শ পেয়ে ঘুমটা ভেঙে যায় তার। আব্রাহামের ফারিয়ার দিকে তাকিয়ে বলে, কোনো সমস্যা? এইভাবে ঘেমে যাচ্ছে কেন? এই ঠান্ডায় কেউ ঘেমে যায়? উঠো, রাতে কিছু খাওনি, খেয়ে নেবে। আমাকে না বলে এভাবে কাছে আসবেন না। ঘুমের মধ্যে স্পর্শ পেলে ঘুম ভেঙে যায় আমার। আর আমি খাবো না, ঘুম ধরেছে, ঘুমাবো। মাথা ব্যথা করতেছে আমার। তোমাকে শুয়ে থাকার জন্য এখানে আনিনি। চুপচাপ উঠে খাওয়া দাওয়া করো। আর আমি যা যা বলবো আজ থেকে সব মেনে চলবে। তোমার ভাইয়ের চিকিৎসা না হয় বন্ধ করে দেব, তাই উঠো, কথা বাড়িও না। ফারিয়া ঘুমো ঘুমো চোখ নিয়ে উঠে পড়ে। হালকা খাওয়া দাওয়া করে বিছানায় গায়ে এলিয়ে দেয়। ঘুমানোর জন্য চোখ বন্ধ করে। আব্রাহাম ল্যাপটপে কিছুক্ষণ কাজ করে রুমের লাইট অফ করে। একটা হাত ফারিয়ার কোমরে রেখে গলায় কিস করে। ফারিয়া কেঁপে ওঠে। সরে যেতে চাইলে আব্রাহাম টেনে কাছে আনে, কানে কামড় দিয়ে বলে, কি বলবে? আমি খুব তাড়াতাড়ি বাচ্চা নিতে চাচ্ছি। তোমাকে খুব বেশি চালাবো না। বাচ্চা আসার পর নিজের মতো থাকতে পারবে। তাই এখন কাছে আসা থেকে বাদ দিও না। সরাসরি এদিকে। না না, আমি সেটা বলি নাই। আপনি এমন রেগে কথা বলছেন কেন? মানে আজ কাছে না আসলে হয় না? আমার না খুব ঘুম পেয়েছে। আপনি এত রাত পর্যন্ত কোথায় ছিলেন? সেই কৈফিয়ত তোমাকে দিব না। আমার পার্সোনাল বিষয় নিয়ে কখনো প্রশ্ন করবে না। আর হ্যাঁ, একে একে এই বাড়ির বাইরে কখনো পা রাখবে না। ফারিয়া মাথা নাড়িয়ে সম্মতি দেয়। আব্রাহাম ফারিয়াকে নিজের সাথে চেপে নেয়। এক সময় সম্পূর্ণভাবে অধিকার ফেলা আসে। আব্রাহামের হাতের উপর মাথা রেখে ফারিয়া ঘুমিয়ে পড়ে। আব্রাহাম উঠে গোসল করে অন্য একটা রুমে যায়। তার অসহ্য লাগছে সবকিছু। একটা বাচ্চার জন্য এই পথ বেছে নেওয়া তার। মেয়েদের সহ্য করতে পারে না সে। অফিসেও তেমন মেয়ে নেই, বেশিরভাগ ছেলেই কাজ করে। উঠে গোসল করে নাও, সকাল 9টা বাজে। আমি অফিস যাচ্ছি। কোনো কিছু দরকার হলে নাম্বারে ফোন দিও। যা খেতে ইচ্ছে করবে, কাছে লোক আছে, তাদের বলে দিও। ফারিয়া বিরক্তি নিয়ে শরীরে চাদর জড়িয়ে উঠে বসে। এত সকাল হয়ে গেছে, তাকে তো ভার্সিটি যেতে হবে। ডিসেম্বর মাস, ঠান্ডায় বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না। ফারিয়া অবাক হয়ে বলে, এই শীতে এত সকালে আমি গোসল করব? মানে আপনি পাগল হয়ে গেছেন? আপনি কই যাবেন চলে যান, আমি ঘুমাবো আরও। ঘুম আমি বিয়ে করবো, কিন্তু এখানে থাকতে হলে আমার নিয়মে চলতে হবে। 3 বেলা ঠিক সময় খাওয়া দাওয়া করবে। শরীর ফিট রাখতে হবে তোমার। উফ, এত কিছু যে এখনো পেটেই আসে নাই, তাকে নিয়ে এত আয়োজন ভালো না। আমার ঠান্ডা লাগতেছে, পরে উঠবো। একটা কথাও না। আব্রাহাম ফারিয়ার হাত ধরে টেনে উঠায়। ফারিয়া চোখ ছোট ছোট করে আব্রাহামকে দেখে। কোন রকম জামা কাপড় নিয়ে ওয়াশরুমে যায়। গরম পানি দিয়ে গোসল সেরে বের হয়। আব্রাহাম ফারিয়াকে বের হতে দেখে ঘড়ি দেখে।
বিরক্তিকর চাহনি নিয়ে বলে। 20 মিনিটে গোসল শেষ, এখন খাওয়া দাওয়া করো, যাও। আর ভার্সিটিতে যাওয়ার চিন্তা বাদ দাও। কেন? এই বাড়ি থেকে তোমার বের হওয়া নিষেধ। এক্সামের সময় এক্সাম দিবে, ব্যাস। আর হ্যাঁ, আমি আর আয়ান ছাড়া কেউ ডাক দিলে দরজা খুলবে না, ওকে? এত নিয়ম মানতে হবে? আমার পড়াশোনা, সেটা তো আমার জন্য খুব প্রয়োজন। যা বললাম তাই হবে, যাও খেয়ে নাও। আমি অফিস যাচ্ছি, রাতে বাসায় ফিরবো। আয়ান আর আমি একসাথে আছি, তাই কাউকে বাসায় ঢুকতে দিবে না, যতই আমার পরিচয় দিক। আপনার এত কড়া নিয়ম মানতে পারবো না। আপনার বাচ্চা চাই, আমি বাচ্চা দিলেই তো হলো, তাই না? চুক্তির পেপার পড়নি কেন? টেবিলে রাখা আছে, পড়ে নিও। আব্রাহাম কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। খাবারটাও রুমে দিয়ে যায় তাকে। এমন রুম বন্ধ হয়ে থাকবে সে? খাওয়া দাওয়া করে আবারও কম্বলের নিচে ঢুকে পড়ে। শরীর দুর্বল লাগছে তার। অসহ্য যন্ত্রণা নিয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আর আসে না। এপাশ ওপাশ করতে করতেই দুপুর হয়ে যায়। আব্রাহাম ফোন দিয়ে খাবারের কথা বলে, তারপর আবারও সময় যায় রুম ব্যালকনি নিয়ে। বিকেলের রোদ ব্যালকনিতে পড়লেই ফারিয়া বই নিয়ে পড়তে বসে। বাসায় থেকে সব পড়া কমপ্লিট করতে হবে তাকে। পড়া শেষ করে উঠে রাত 8টায় কলিং বেল বেজে উঠলে রুম থেকে বের হয়। সবাই ড্রয়িং রুমে আছে, তবুও দরজা খুলছে না কে। তা দেখে ফারিয়া এগিয়ে যায়। পেছন থেকে একজন কাজের মেয়ের বলে, ম্যাম, দরজার ও পাশে স্যার নেই, আপনি নিজের রুমে গিয়ে রেস্ট করুন। কলিং বেল বাজে, বিরক্ত লাগতেছে। কে আছে দরজা খুলে দেখলেই তো হয়। এমন শব্দ বিরক্ত লাগতেছে আমার। আমাকে দেখতে দাও, কে আছে দেখি। কোনো দরকার হয়তো। ওই পাশে আব্রাহাম স্যারের বাবা আছেন, স্যার বলে গেছেন আপনি থাকা অবস্থায় ওনাকে ভিতরে যাতে আসতে না দিই। মা বাবা বেঁচে আছে, অথচ উনি এখানে একা থাকে। দূর, কোথায় এসে পড়লাম আমি। ভাই, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। এসব আর সহ্য হচ্ছে না। আর 2.5 বছর। ম্যাম, আপনি রুমে যান, এখন স্যার আসবে। উনি আপনাকে বাইরে দেখলে রাগ করবেন। আপনার কিছু প্রয়োজন হলে বলবেন। আইসক্রিম আছে? মালিয়া অন্য শেফদের দিকে তাকায়। সবাই মাথা নিচু করে আছে। ফারিয়া বিরক্তি নিয়ে রুমে যায়। সব কটা আব্রাহামের গোলাম দেখে রাগ ওঠে তার। ঠান্ডার সময় তো আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। এদের এটা কে বোঝাবে? নিজেকে অসুস্থ বানানোর খুব ইচ্ছা। বাচ্চা নেবে তুমি, আর এখন শরীর খারাপ করতে চাচ্ছ? ঠান্ডার সময় আইসক্রিম? এসব ঠান্ডা জিনিস বাদে খাবার চেয়ে নিও ওদের থেকে। ঠান্ডা জিনিস কেউ দিবে না। ফারিয়া আব্রাহামের দিকে তাকায়। মাত্র রুমে আসলো আর এত কথা শোনাচ্ছে তাকে। দাঁতে দাঁত চেপে বলল, আপনি খুব খারাপ আব্রাহাম। আপনার মা বাবা আছে, তাও আমাকে এখানে রেখেছেন। আপনার চুক্তির বিয়ের করার কি দরকার হলো? আপনার বাবা এসে ঘুরে গেল। সেসব তোমাকে ভাবতে হবে না, আমি সেসব ভাববো। যাও ফ্রেশ হয়ে নাও, খাওয়া দাওয়া করবে। এত তাড়াতাড়ি খাবেন? হুম। ফারিয়া আব্রাহামের দিকে আর চোখে তাকায়। ছেলেটা কত সুন্দর, অথচ বিয়ে না করে এমন সিদ্ধান্ত কেন সেটাই ভাবছে মনে মনে। মা বাবা থেকেও আলাদা থাকে। ভাবনার মাঝে আব্রাহাম জামা চেঞ্জ করে বের হয়। ফারিয়ার দিকে তাকিয়ে বলে, খেয়ে নাও, চলো। তোমার ভাইয়া কথা বলবো তোমার সাথে। ডাক্তার ফোন করেছিল, আজ রাতে 10টায় অপারেশন করবে পা। সম্পূর্ণ ঠিক হতে বছর লেগে যাবে। তোমার ভাইয়ার ব্লাডের সমস্যা, সেটা বলো নাই কেন? মানে? ব্লাড চেঞ্জ করতে হবে। শরীর থেকে ব্লাড বের করে নতুন ব্লাড দিতে হবে, সেটা পরে করবে। তা আমি সিদ্ধান্ত নিয়েছি 1.5 বছর তোমার ভাইয়া বাইরে থাকবে। তোমার সাথে আমার চুক্তি শেষ হওয়ার পর তোমার ভাইয়া আসবে। মানে এসব কি বলছেন? ভাইয়া সুস্থ হলে আসবে না কেন? এই, আপনি ভাইয়াকে আবার খুন করেননি তো? জাস্ট শাট আপ। উল্টাপাল্টা কথা বলো কেন? তোমার সুবিধার জন্য এসব বলা। তুমি তো ভাইয়ের সাথে থাকো, তো তোমার ভাই আসার পর তুমি বাসায় না থাকলে খারাপ ভাববে না? হ্যাঁ, সেসব পরে চিন্তা। না, এখন সব বুঝিয়ে বলি। আমাদের কিন্তু চুক্তি হয়েছে, সো চুক্তি শেষে তুমি বাসায় যাবে। তোমার ভাইয়া তখন তোমাকে খারাপ বলবে না বা কথা শোনাবে না, তাই তোমার জন্য সেটাই ভালো। আচ্ছা। ফারিয়া আর কিচ্ছু বলে না। কি বলবে সে? ছেলেটা সম্পর্কে ঠিক করার কথাও বলছে না, সব সময় বিচ্ছেদের কথা বলে বলে মাথা নষ্ট করছে তার। 3 জন একসাথে খেতে বসে। খাওয়া শেষে ফারিয়া প্রায় 1 ঘন্টা থেকে মনির ভাইয়ের সাথে ফোনে কথা বলে। আব্রাহাম ইশারা দিলে কথা বলা শেষ করে। আব্রাহাম ল্যাপটপ থেকে মুখ সরিয়ে বলে, বই নিয়ে এসো। তুমি তো ইংরেজি ডিপার্টমেন্টের, আমি ইংরেজি ভালোই পারি, তোমাকে পড়াবো, আসো। হায় হায়, বলে কি? আমি পড়াশোনা করেছি, এখন আর পড়ার ইচ্ছে করছে না। ঠান্ডা লাগতেছে, ঘুমাবো।
কম্বলের নিচে থাকো, আমি বই নিয়ে আসছি। পড়াশোনা তোমার নষ্ট করতে চাই না, নিজের ক্যারিয়ার করতে হবে তোমার। আমার থেকে বিদায় নেওয়ার পর কি বেকার থাকবে? তাই পড়াশোনা করো। থাক, আমাকে নিয়ে তো ভাবতে হবে না আপনার। সব নিজের চাহিদা জানা আছে। আমার শীতের কাপড় লাগবে, আমার পুরাতন জামা তো আপনিই ফালাই দিছেন। তুমি যেগুলো পড়তে সেসব আমি আমার বাড়ির চাকর পরা না। সো কাল নতুন জামা এনে দেবো। এখন ঘুমাও তাহলে, আমি কাজ করছি। কিছু দরকার হলে জানিও। মানসিক শান্তি দরকার, যা এখানে পাবো না আমি। আব্রাহাম ফারিয়ার দিকে রাগী চোখে তাকায়। ফারিয়া মুখ বন্ধ করে ফোন নিয়ে গেম খেলে। আব্রাহাম ল্যাপটপটা নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ফারিয়া অবাক কণ্ঠে বলে, ব্যাপার কি, ছেলেটা কি আমাকে ইগনোর করছে? দূর, খয়ে এসে পড়লাম আমি। আমাকে রুমে একা রেখে অন্য রুমে চলে গেল। জানি না কি ঘটবে সামনে। একটা বাচ্চা জন্ম দিয়ে কিভাবে একা রেখে যাব? মা ছাড়া কতটা ভালো থাকবে বাচ্চা? ফারিয়া নিজে নিজেই অনেক কথা বলে। ফোন টিপতে টিপতে কখন রাত 11টা বেজে যায় টেরই পায় না। আব্রাহাম রুমে এসে ফারিয়ার হাত থেকে ফোনটা নিয়ে পাশে রাখে। বিছানায় শুয়ে বলে, তোমার ভাইয়ের অপারেশন চলছে। আর হ্যাঁ, বেশি রাত জেগে ফোন টিপার দরকার নেই, শরীর খারাপ হতে পারে। সকালে উঠে নামাজ পড়বে, তাই তাড়াতাড়ি ঘুমাবে। আর কত নিয়ম, আমাকে মেরে দেন, এসব মানা যায় নাকি? কথা কিন্তু বেশি বলছো। ফারিয়া মুখটা অন্য পাশ করে শুয়ে পড়ে। আব্রাহাম ফারিয়ার কম্বলের নিচে ঢুকে ফারিয়ার শরীরে হাত দেয়। ফারিয়া প্রথমে কেঁপে ওঠে, আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। আব্রাহামের দিকে ঘুরে বুকে মাথা রাখে। ফারিয়া আব্রাহামকে খামছে ধরে। আব্রাহাম মাথা তুলে ফারিয়ার দিকে তাকায়। মেয়েটা ভয় পাচ্ছে তাকে, কেমন যেন কেঁপে কেঁপে উঠছে বারবার। কোমরে হাত দিয়ে শরীরের সাথে মিশিয়ে নেয়, গলায় মুখ দিয়ে বলে, আমি যে কোনো সময় কাছে আসতে পারি, তাই প্রস্তুতি নিয়ে থাকো কেমন? বাচ্চার জন্য তোমাকে বিয়ে করা, সেটা না পেলে আমার এত কিছু পানিতে যাবে। আমার স্পর্শ অভ্যেস করা এখন থেকে। আপনাকে একটা কথা বলি। বলো। বাচ্চা তো হসপিটালেও পাবেন। মানে যদি আপনার বিয়ে করার ইচ্ছেই না থাকে, কিন্তু এমনভাবে কেমন দেখায় না? আব্রাহাম আর কথা বলে না। ফারিয়ার ঠোঁটে আলতো করে আদর দেয়। ফারিয়াও নিস্তেজ হয়ে আব্রাহামের কাছে ধরা দেয়। বেশ কিছু সময় পর আব্রাহাম ফারিয়ার কপালে কিস করে চোখ বন্ধ করে। আজকে তারও খুব ঘুম পাচ্ছে। ফারিয়ার দিকে একবার তাকিয়ে দেখে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। নিজেও ফারিয়ার বালিশে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। বাহির থেকে রুমে মানুষের আনাগোনা বোঝা যাচ্ছে, কেউ চিৎকার চেঁচামেচি করছে। ফারিয়া চোখ মেলে তাকায়। গা থেকে কম্বল সরাতে গেলেই ঠান্ডা অনুভব করে। আবারও গায়ে কম্বল দিয়ে উঠে বসে, বোঝার চেষ্টা করে বাহিরে কি হচ্ছে। পাশে আব্রাহাম নেই। এবার ঠিক হয়ে উঠে বসে। ওয়াশরুমে উঁকি দেয়, সেখানেও নেই। তা দেখে নিজে উঠে পড়ে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে হালকা গোলাপি রঙের একটা থ্রি পিস গায়ে দেয়। দরজার কাছে গিয়ে বুঝতে পারে বাহির থেকে দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে। বিরক্ত নিয়ে বসে পড়ে। আব্রাহাম তার বাবা মায়ের সাথে চিৎকার চেঁচামেচি করছে। সবশেষে বিরক্ত হয়ে বলে, আমার যখন দরকার হবে তখন নিচে বাসায় যাব, বলি নেই? তো বারবার কেন এখানে আসো? আর কখনো আসবে না। আর আমার বউকে তোমরা দেখতেও পাবে না। আয়নের বাচ্চা, তোর খবর আছে। তুই বাবাকে বিয়ের কথা কেন বলেছিস? আয়ান মুখটা ছোট্ট করে নেয়। ভেবেছিল আব্রাহামের মা বাবা বিয়ের কথা জানলে বাসায় নিয়ে যাবে, আর তখন আব্রাহাম এমন চুক্তি করে থাকতো না। কিন্তু উল্টো এখন আব্রাহাম এ বাড়িতে তার বাবা মাকে ঢুকতে দিচ্ছে না। আব্রাহাম সবাইকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। নিজের খাবার সহ ফারিয়ার খাবার নিয়ে মালিয়াকে রুমে আসতে বলে। আব্রাহাম রুমে এসে দরজায় ভিড়ে দেয়। ফারিয়ার দিকে তাকিয়ে বলে, মরার মতো ঘুমো কেন? এত ঘুম কই থেকে আসে? মাথার চুল থেকে পানি পড়তেছে এখনো। চুল ভালো করে মুছে হাত ধুয়ে আসো, খাবার খাবে। আর ইমোতে তোমার ভাইয়ের নাম্বার আছে, ফোন দিয়ে কথা বলিও। বাইরে এত কথা হচ্ছিল কেন? বাসায় কি কেউ এসেছিল? আর আপনি আমাকে রুমে আটকে রেখেছিলেন কেন? দরকার ছিল। ফারিয়া মুখ ভেঙায়। আব্রাহাম সেদিকে তাকিয়ে চোখ গরম করে। ফারিয়া একটা বালিশ কোলে নিয়ে আব্রাহামকে পরখ করে। চাপ দাড়ি, মাথায় কালো ঘন চুল, হালকা গোলাপি ঠোঁট। ইস, মারাত্মক আকৃষ্ট করে সবকিছু তাকে। মানুষ সহজে প্রেমে পড়বে এই মানুষটার। ফারিয়ার তাকানো দেখে আব্রাহাম নড়ে চড়ে বসে। এমন ভাবে কেউ তাকিয়ে থাকে নাকি? ঠান্ডা লেগে গেলে সমস্যা হবে, বাচ্চারও ঠান্ডা লাগবে। নামাজ পড়ার কথা ছিল, ওঠো না। জোর থেকে নামাজ পড়বে, কোনো কৈফিয়ত শুনবো না। যাও, হাত ধুয়ে খেতে বসো। আর কিছু খাবে? আব্রাহাম ফারিয়ার চুলের পানি মুছতে মুছতে কথাটা বলে। ফারিয়া উঠে হাত ধুয়ে খেতে বসে। আব্রাহাম নিজেও খেয়ে নেয়। ফারিয়া খেতে খেতে বিড়বিড় করে বলে, ইস,
এত কেয়ার, হাজবেন্ডের এমন কেয়ার পেলে তো সব স্ত্রী সুখী হবে। কিন্তু ছেলেটা তো আমাকে বাচ্চার জন্য এত কেয়ার করছে, যে এখনও পৃথিবীতে আসে নাই, তাকে নিয়ে এত আদর। ইস, তাহলে পৃথিবীতে আসলে কত আদর করবে। এই মানুষটাকে সারা জীবন সঙ্গী করে পেতে কে না চাইবে। বিড়বিড় না করে খেয়ে নাও আর পড়াশোনা করো ঠিক মতো। একজন টিচার তোমাকে বাড়িতে পড়াতে আসবে, 10টা থেকে পড়বে, তাই পড়ার জন্য তৈরি থেকো। শুনুন না, আমি না আইসক্রিম খাবো, একটা কিনে দেন না। আপনার তো অনেক টাকা, মাত্র একটা খাবো, বেশি না। ফারিহা, বেশি বুঝতে যাবে না। ঠান্ডার সময় কোনো মানুষ আইসক্রিম খায়? অন্য কিছু খেলে বলো, নিয়ে দিচ্ছে। যা চাইবো দিবেন তো, নাকি তখনও বলবেন যে ফারিহা সব কিন্তু একটা লিমিট আছে, হয় আইসক্রিম নয়তো যা চাই তাই নিতে হবে, কোনো মানাই শুনবেন না। আব্রাহাম ফারিয়ার প্লেট নিয়ে বাইরে রেখে আসে। তোয়ালে দিয়ে ফারিয়ার হাত মুছে দেয়, মুখ মুছে দিয়ে বলে, তাড়াতাড়ি বলো কি চাই। আমি আবার অফিস যাব। ঠান্ডা জিনিস বাদে যা চাই সব দিব, তাই নির্দ্বিধায় বলতে পারো। আপনি ঠোঁটে চুমু দিই। আব্রাহাম থতমত খেয়ে যায়। মেয়েটা তার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। শুকনো একটা ঢোক গিলা আব্রাহাম, তারপর ফারিয়ার ঠোঁটে আলতো কিস করে উঠে যায়। ফারিয়া হাত টেনে ধরে। এভাবে না, আসেন আমি নিব। আমার সময় নেই, ফ্রিজে ফলমূল আছে, খেয়ে নিও। প্রথমে বের করে পানিতে দিবা, একদম ঠান্ডা কমে গেলে খেয়ে নিও। যান বেয়াদব পোলা। আব্রাহাম বিরক্তি নিয়ে কপালে একটা কিস করে সেখান থেকে চলে যায়। মেয়েটার এমন পাগলামও তার ভালো লাগছে না। প্রায় 30 মিনিট পর একজন শিক্ষক আসে। ফারিয়াকে 1 ঘন্টা 30 মিনিটের মতো পড়িয়ে তিনিও বাসায় যায়। ফারিয়া তারপর ফোন নিয়ে মনিরের সাথে কথা বলে। ফ্রিজ খুলে মালটা বের করে খায়, মনে মনে আব্রাহামকে বকাবকি করে। এভাবেই কেটে যায় 2 মাস। মাঝে মাঝে ফারিয়া রাতে ঘুম ভেঙে গেলে আব্রাহামকে পাশে পায় না। এটা তার কাছে কেমন যেন লাগে। ছেলেটা তার থেকে দূরে থাকে কেন বুঝতে পারে না। একটা জিনিস সে খুব ভালো করেই বুঝতে পারে, আব্রাহাম মেয়েদের থেকে দূরত্ব বজায় রেখে চলে। আজ সারাদিন ফারিয়ার বমি করতে করতে পেটের অবস্থা খারাপ হয়ে যায়, পেট ব্যথা ধরে আছে। আব্রাহামকে ফোন করতেছে কিন্তু ফোনটা রিসিভ হচ্ছে না। মিটিং, কাজ সব নিয়ে আজ সে বেশি ব্যস্ত। কদিন থেকে ঠিকমতো খাওয়া দাওয়া না করায় ফারিয়ার শরীর দুর্বল হয়ে পড়ে। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। বসতে গেলে সেন্সলেস হয়ে পড়ে যায়। মালিহা মেয়েটা দৌড়ে ফারিয়ার কাছে আসে। ম্যাম, চোখ খুলুন, কি হয়েছে আপনার? ম্যাম, ম্যামের হঠাৎ কি হয়ে গেল? আয়ান স্যারকে জানিয়ে দিই, উনি আব্রাহাম স্যারকে জানাবেন। ম্যাম, কথা বলেন। সরি, আসলে আমার শরীর খুব দুর্বল লাগছে। একটু রুমে দিয়ে আসো তো। আর তোমার স্যার পচা, সে তার কাজে নিয়ে ব্যস্ত। আপনি রুমে বসে থাকুন ম্যাম, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। আপনাকে দুর্বল মনে হচ্ছে, কিছু খেয়ে নেবেন। মালিহা ফারিয়াকে রুমে রেখে খাবার নিয়ে আসে। এই বিকেলে কেউ খাবার খায় নাকি? কিন্তু ফারিয়া মালিহার কথায় পারে না। একবার ভাত মুখে দিতে গা গুলিয়ে আসে। দেওরে ওয়াশরুমে যায়, চোখ মুখে পানি দিয়ে এসে বিছানায় গা এলিয়ে দেয়। মালিহা খাবারের প্লেটটা নিয়ে রুম থেকে চলে যায়। ফারিয়া চোখ বন্ধ করে বলে, ডাক্তার না হয়েও জানি কেন এমন হচ্ছে। ইস, আল্লাহর কাছে দোয়া করতাম যাতে বাচ্চা না আসে, কিন্তু না, চলে আসলো। আব্রাহাম তো তার জায়গাতে অটল। একটা ছোট বাচ্চাকে রেখে আমি কিভাবে থাকবো? রেডি হও, ডাক্তারের কাছে নিয়ে যাব। আর সরি, মিটিং ছিল, কাজের জন্য ব্যস্ত ছিলাম আজ। এত কাজের চাপ, উফ, সামলাতে গিয়ে হাঁপিয়ে ওঠে। কাজ সামলানো থেকে তোমাকে সামলানো সহজ। তাহলে আমাকেই সামলাও, তোমাকে কাজ সামলাতে হবে না। ট্রাই খুলতে গিয়ে আব্রাহাম থেমে যায়। ভ্রু কুঁচকে ফারিয়ার দিকে তাকায়। মেয়েটা আবার প্রেমের প্রলাপ শুরু করছে নাকি? আব্রাহাম বিরক্ত হয়ে অফিসের ড্রেস চেঞ্জ করে। তারপর ফারিয়াকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার দেখা শেষে ফারিয়া আব্রাহামকে বলে, মিস্টার জামাই, আমি তো আজ অনেক খুশি। বাবা হতে যাচ্ছ। 2 মাসে বাহিরের আলো দেখি নাই। আজকে একটু ঘুরতে নিয়ে যাবে, নয়তো আমার বাচ্চা কিন্তু কালো হবে। হোয়াট? কি আবল তাবল বলছো? এখন তো আরো ঘোরাঘুরি বন্ধ। কোথায় পড়েছ তো ঠিক ঠিকানা নাই। বাচ্চা কিছু হলে তোমাকে আস্ত রাখবো না। শুনুন, আমার কথা না শুনলে আপনার বাচ্চাকে না খাইয়ে রাখবো। আমি খাবো না কিছু, তাই ভালোই ভালো বলছি, আমাকে একটু ঘুরতে নিয়ে চলো প্লিজ। মেয়ে মানুষ মানেই জঙ্গল। তোমার একটা মেয়ে হলে তখন দেখবো জঙ্গল নাকি অন্য কিছু। চুপ, সব মেয়ে এক না।
আমার মেয়ে হলে অনেক ভালো হবে। আমি অন্তত ঠিকমতো মানুষ করতে পারবো, তোমাদের মতো বেইমান তৈরি করবো না। মেয়েদের প্রতি এত রাগ কেন আপনার? আপনাকে আজও বুঝতে পারলাম না আমি, কবে যে বুঝতে পারবো। ঘুরতে নিয়ে যাব, চলো। ফারিয়া খুশি হয়। আব্রাহাম এর থেকে আর কিছু জানতে চায় না, খুশি হয়ে যায়। ইস, 2 মাস পর আজ ঘুরবে কোথাও। আব্রাহাম আজ অনেক সময় নিয়ে ফারিয়াকে ঘুরিয়ে দেখায় সব, কারণ সে জানে আর ফারিয়া বাড়ি থেকে বের হতে পারবে না, বের হতে দিবে না সে। মাঝে মাঝে চেকআপের জন্য বের করবে। রাতে বাহিরে ডিনার করে দুজন বাসায় ফিরে প্রায় রাত 10টার পর আব্রাহাম ফলমূল কেটে ফারিয়াকে নিজ হাতে খাইয়ে দেয়। খাওয়া শেষে ফারিয়াকে ঘুমাতে বলে অন্য রুমে যাওয়ার জন্য পা বাড়ায়। ফারিয়া অবাক হয়ে বলে, কোথায় যাচ্ছ? আজ থেকে এখানে থাকার প্রয়োজন নেই আমার। দরজা খোলা রেখে ঘুমাও। আমার রুমে দরজা খোলা থাকবে, যখনই দরকার হবে ডেকে দিও। অদ্ভুত। আব্রাহাম, আমার কাছে থাকো প্লিজ। এমন করছো কেন? কাছে না আসো। কিন্তু একই বিছানায় থাকতে কি সমস্যা? এতদিন ছিলাম, এটাই অনেক। নিজের মতো থাকো এখন। যখন তোমার প্রেগনেন্সির 8 মাস চলবে তখন তোমার সাথে থাকবো, কারণ সেই সময়টা তোমার অসুবিধা হতে পারে। যা ভালো বুঝছো। আব্রাহাম রুম থেকে চলে গেলে ফারিয়া বালিশ জড়িয়ে কাঁদে। তার সবকিছুই বিরক্ত লাগছে। এভাবে সময় পার হবে কেমন করে? আব্রাহাম কি তাকে সত্যি চুক্তি শেষ হলে তাড়িয়ে দিবে? বাচ্চার মুখের দিকে তাকিয়ে কি নিজের কাছে রাখবে না? সবকিছু কল্পনা করতে মাথা চারা দিয়ে উঠে তার। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। মাঝরাতে আব্রাহাম একবার ফারিয়ার রুমে এসে ফারিয়াকে দেখে যায়। ফজরের সময় উঠে ফারিয়াকে ডেকে দেয়। নামাজ পড়ে আবারও হালকা কিছু ফলমূল কেটে ফারিয়াকে খাইয়ে দেয়। ফারিয়া বমি করে দেয়। আব্রাহাম বিরক্ত হয়ে বলে, উফ, সব তো বমি করে বের করে দিচ্ছ, তাহলে পেটে কি থাকলো? থামো, আমি আরো কিছু খাবার এনে দেই। হ্যাঁ, এক কাজ করো, আমার গলায় ভাতের পাতিল বেঁধে দাও, ফলমূলের দোকান বেঁধে দাও, তাহলে যখন ইচ্ছে তখন খেতে পারবো। তোমার তো সমস্যা নাই, আমিই তো খাবো, তাই না? দাও দাও, বেঁধে দাও। এমন রাগ করছো কেন? আমি তো ভালো কথা বলছি। তোমরা মেয়েরা বেশি বুঝতে চাও কেন, ইডিয়েট? ফারিয়া আব্রাহামের গলা জড়িয়ে ধরে আর বারবার বলে, গলায় খাবার বেঁধে দাও। আব্রাহাম বিরক্ত হয়ে রুম থেকে চলে যায়। ফারিয়া মুখটা ছোট্ট করে বলে, শয়তান ছেলে, আমাকে খাওয়াই মেরে ফেলবে। নিজে খায় না আর আমাকে 2 মাসে মোটা বানিয়ে দিছে। এবার খাওয়াতে আসো, কি করি দেখে নিও। ধরো, খাও। ফারিয়া যখনই চিৎকার দিয়ে উঠবে সাথে সাথে আব্রাহাম মুখ চেপে ধরে বলে, আরে খাবার আনি নাই তো। এই সময় নাকি মেয়েরা টক পছন্দ করে, সেজন্য টক খাবে। নাও, তেঁতুলের আচার, বড়ই আচার, জলপাই আচার আর চালতার আচার আছে। ফারিয়া তাড়াতাড়ি করে বয়ামের মুখ খুলে হাত ঢুকিয়ে দেয়। আব্রাহাম ধমক দিয়ে চামচ এনে দেয়। ফারিয়া মজা করে আচার খেতে থাকে। আব্রাহাম হা হয়ে যায়, তাড়াতাড়ি বয়াম ছিনিয়ে নেয়। একটা বয়াম থেকে প্রায় অর্ধেকই সাবার করে দিয়েছে এই মেয়ে। এইসব কি? খেতে দিয়ে বয়াম নিচ্ছ কেন? ও, তুমিও খাবে? আমাকে বললেই হয়। এভাবে বয়ামের দিকে তাকিয়ে আছো কেন? লালা পড়বে বাচ্চার। ও, তুমি তো এসব বুঝতে না। লালা পড়বে মানে মুখ থেকে পানি পড়বে। এভাবে নজর দিও না, বাচ্চার পেট খারাপ হবে। তখন আমার পেটের মধ্যে পটি করে দিবে। কি? আল্লাহ, কোন পাগলে পাল্লায় পড়লাম? এসব কি বলে ও? আব্রাহাম অবাক হয়ে কথাটা বলে। ফারিয়া কাদো কাদো মুখ নিয়ে হাত বাড়িয়ে দেয় আব্রাহামের দিকে, ভাবে আর কিছু আচার তাকে দিবে, কিন্তু না, আব্রাহাম বয়াম বাহিরে রেখে আসে। ফারিয়ার মনটা খারাপ করে পেটে হাত দেয়, তারপর বলে, বাবু, তোমার বাবাই না অনেক পচা। আমাকে আচার খেতে দিয়ে আবার ছিনিয়ে নিয়ে গেল, দেখেছো? বড় হয়ে তুমি বাবাইকে বকি দিও কেমন? তোমার বাবাই ভালো না। আর কিছু? চুপচাপ ঘুমাও। তুমি ভালো না। হ্যাঁ, আমি জানি। ফারিয়া রেগে বালিশ নিয়ে শুয়ে পড়ে। আব্রাহাম মনে মনে হাসে কিছুক্ষণ, উঠে ফারিয়ার কাছে যায়। ফারিয়ার মাথায় নিজের কোলে নিয়ে চুলে বিলি কেটে দেয়। ফারিয়া চোখ খুলে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম হেসে বলে, ঘুমাও, সমস্যা নেই। আর একটু ঠিক মতো খাওয়া দাওয়া করো প্লিজ। তুমি হয়তো বুঝতে পারছো, আমার কাছে বাচ্চার মূল্য অনেক। তুমি চিন্তা করো না, তোমার সন্তান ঠিক আছে। কিন্তু এই অবস্থায় আমার খাওয়া দাওয়া একটু কম হবে, সেটা তোমাকে মেনে নিতে হবে। আচ্ছা, কিন্তু চেষ্টা করো কেমন? ভয় হয় যদি হারিয়ে ফেলে তাকে। হারিয়ে ফেলা তো আবার আমার স্বভাব মনে হয়। আপনি কি আমাকে কখনো ভালোবাসেন না আব্রাহাম?
বাসি তো, ভাসবো না কেন? ফারিয়া উঠতে চাইলে আব্রাহাম বাধা দেয়। আব্রাহাম নিজেই ফারিয়ার সাথে শুয়ে পড়ে। ফারিয়া আব্রাহামের বুকের সাথে নিজেকে চেপে নেয়। আব্রাহাম জোরে শ্বাস নিয়ে বলে, এত কাছে আসে কেউ? বুকের মধ্যে কি ঢুকে যাবে নাকি? নাও, বুকের মধ্যে রাখলে আমার কোনো সমস্যা নেই। তোমাকে পাওয়ার জন্য তোমার বুকের মধ্যে যেতে আমার সমস্যা নেই। ফারিহা, একটা কথা বলি। বলো। আমাকে ভালোবেসো না প্লিজ। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমার থেকে কষ্ট ছাড়া তুমি কিছুই পাবে না। আমি আপনার ওয়াইফ, আপনাকে ভালোবাসা আমার অধিকার। সেই অধিকার আমি তোমাকে দিতে চাই না। পাগলামি কেন করছো? আমাদের বিয়েটা চুক্তির। আমাকে ভালোবাসবেন একদিন, দেখে নিন। আচ্ছা। ফারিয়া বিড়বিড় করে এটা সেটা বলতে থাকে। একসময় ঘুমিয়ে যায় সে। আব্রাহাম উঠে অফিসে যায়। অফিস থেকে বন্ধুদের সাথে ঘোরার জন্য পার্কে যায়। বাড়ি আসার পর থেকে কোথাও ঘোরাঘুরি করেনি তারা। 3 জন মেয়ে ও 2 জন ছেলে বসে আছে। তার মধ্যে আব্রাহাম একজন। গল্পের মাঝে মিতু নামের মেয়েটা বলে, আব্রাহাম, ভাবির ছবি দেখালি না যে, এমন লুকিয়ে রাখছিস কেন? তোদের বিয়ের কথাটা কে বলছে? আয়ান। আয়নের থেকে দেখে নিস। আর যখন এটা জানিস তো সবটাই জানার কথা। চুক্তির বিয়ে আমাদের। মেয়েটা কষ্ট পাবে। একটা মা বাচ্চা রেখে কখনো একা থাকতে পারে না। সেসব তোদের ভাবতে হবে না। তোর জেদ বেশি। যা, আমি আর কি বলবো। সবার সাথে আড্ডা দিয়ে আব্রাহাম রাত 10টার পর বাসায় ফিরে। আব্রাহাম রুমে গিয়ে ব্যালকনিতে চোখ দেয়। ফারিয়া গালে হাত দিয়ে বই পড়ছে। ফারিয়াকে দেখে তার মনটা শান্ত হয়। কেন হয় সে নিজেও জানে না। ফ্রেশ হয়ে ধীর পায়ে ফারিয়ার কাছে যায়। ফারিয়া মাথা না উঠিয়েই বলে, আজ তোমার এত লেট হলো যে? ফ্রেন্ডের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। তুমি খাওয়া দাওয়া করছো? না, তোমার জন্য ওয়েট করছিলাম। আচ্ছা চলো। আব্রাহাম যাওয়ার জন্য পা বাড়ালেই ফারিয়া হাত ধরে আটকিয়ে দেয়। উঠে আব্রাহামের গলা জড়িয়ে ধরে। গলায় গালে কপালে কিস করে আব্রাহাম অবাক হয়ে ফারিয়ার কাণ্ড দেখছে। শেষে বুঝতে না পেরে বলে, কি হচ্ছে তোমার? এমন ব্যবহার কেন করছো? তোমার বাবু বলেছে। কি বলেছে? বলেছে যে মাম্মাম, বাবাইয়ের থেকে তুমি আদর দাও না কেন? তুমি বাবাইয়ের থেকে বেশি বেশি আদর নিও। হ্যাঁ, তোমার বাচ্চা তোমার মতোই এসব বলবে। আল্লাহ, আর কোনো মেয়ে পায়নি, তোমাকে আমার ঘরে ঝুলিয়ে দিছে। যাও, তোমার বাড়িই থাকবো না। আব্রাহামের বুকটা ধক করে ওঠে। এমন কথা সে স্বপ্নেও তো ভাবে না। আর ফারিয়া মুখে নিয়েছে। আব্রাহাম ফারিয়াকে টেনে বুকের সাথে চেপে ধরে। তাতে দাঁত চেপে বলে, খবরদার এসব কথা বলবে না। তোমার গর্ভে যে আছে তাকে আমার চাই। সে আমার সুখ। তাকে নিয়ে আমি সারা জীবন কাটাবো। তাকে হারাবো না সহজে, হারাতে দিব না কখনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকে নিয়ে নাচো সারাক্ষণ। আমার দিকে তো কেউ নজরই দেয় না। দিলাম তো। আব্রাহাম ফারিয়ার কপালে চুমু দিয়ে কথাটা বলে। এভাবেই সময়গুলো কেটে যায়। কেটে গেছে আরো 8 মাস। ফারিয়া ঘুমের মাঝে ভয় পেয়ে উঠে বসে। আব্রাহাম তখন রুমেই বসে ল্যাপটপে কাজ করছিল। ফারিয়া 10 মাসে পড়েছে। ডাক্তার বলে দিয়েছে এই মাসে 9-10 তারিখের মধ্যেই নর্মালেই বেবি হবে, না হলে সিজার করতে হবে। আর সেখানে আজ 7 তারিখ। আব্রাহাম তাড়াতাড়ি ফারিয়ার কাছে আসে। ফারিয়ার মাথা নিজের বুকের সাথে চেপে ধরে, মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে? কান্না কেন করছো? আমি স্বপ্ন দেখেছি আব্রাহাম, তোমাকে হারিয়ে ফেলবো আমি। বাজে স্বপ্ন দেখেছ? স্বপ্নদের স্বপ্ন, সেটা নিয়ে তো ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমাকে ছাড়া কীভাবে থাকবো? এই 10 মাসে তোমার প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেছে। তোমার প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেছে। তুমি এতটা অভিমানী যে আমি তোমার অভিমানে মিশে গেছি। ভালোবাসো না এক বিন্দুও। একটু ভালোবাসা দিলে কি হবে? চুপ থাকবে? এইসব বিষয়ে আমি কথা বলতে চাই না। কেন আব্রাহাম? একটু ভালোবাসা দিলে কি হবে? ও ফারিহা, তোমাকে বলেছি না চুক্তি শেষ, তুমি এখান থেকে বিদায় নেবে। সে একটা কথা শুনতে চায় না, ঘুমাও। আমার প্রচুর পেট ব্যথা করতেছে, মরে যেতে ইচ্ছে করতেছে। ফারিহা, বলছি না এসব কথা কখনো মুখে নেবে না। কিচ্ছু হবে না, আমি আছি তো। আব্রাহাম ধমক দেয় একটা। ফারিয়া চোখ মুখ শক্ত করে ব্যথা কমানোর জন্য অপেক্ষা করছে। শেষে বিরক্ত হয়ে বলে, একটু পানি দাও। পেট টান টান হয়ে আছে আমার, ভালো লাগতেছে না কিছু, ঘুমাতেও পারছি না। ঘুমানোর চেষ্টা করো, আমি ডাক্তারের সাথে কথা বলছি। ওয়েট, নড়াচড়া করো না বেশি,
বাচ্চার অসুবিধা হতে পারে। হ্যাঁ, আমি মরে গেলেও তোমার কিচ্ছু যায় আসে না, বাচ্চাই তো তোমার জন্য সব। অসহ্য। উফ, বাচ্চা জন্ম দিতে গিয়ে যে কোনো একজন মরে যায় যেন, দোয়া করো। আর এসব ভালো লাগছে না আমার। বেশি কথা বলো কেন? আমার কথা বললেই সেটা বেশি হয়ে যায়, সত্যি কথা বলা হয় না সেজন্য। ফারিয়া আর কোনো কথা বলে না। আব্রাহামের থেকে মুখটা ফিরিয়ে নেয়। আব্রাহাম ফারিয়াকে পানি খাওয়ায়, তারপর ডাক্তার রেহানার সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে ফারিয়ার কাছে আসে, রেডি হতে বলে, হসপিটালে নিয়ে যাবে সে কারণে। ফারিয়াও আর কিচ্ছু বলে না। আব্রাহাম যা বলে তাই শুনতে হয় তাকে, তাই এটা নিয়ে কথা না বাড়ানোই ভালো। পেটে হাত দিয়ে ফারিয়া ছটফট করতে থাকে। এ ব্যথা সহ্য করতে পারছে না সে। প্রায় 20 মিনিট পর হসপিটালে পৌঁছে তারা। ফারিয়াকে অপারেশনের রুমে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে রুমের বাইরে আব্রাহাম পায়চারি করছে, ভয় হচ্ছে তার। আয়ান তাকে সান্ত্বনা দিচ্ছে। আব্রাহাম মনে মনে বলে, আল্লাহ, আমার বাচ্চার যেন কিছু না হয়, তাকে আপনি সুস্থ অবস্থায় আমার কাছে ফিরিয়ে দিন। সে আমার কাছে সুখ, তাকে ছাড়া আমি একদম নিঃস্ব হয়ে যাব। আপনার ছেলে হয়েছে স্যার। আব্রাহাম পিছু ফিরে ছলছল চোখ নিয়ে ডাক্তারের কোলের দিকে তাকিয়ে থাকে। আব্রাহামের এভাবে তাকানো দেখে ডাক্তার বলে, আমাদের মিষ্টি খাওয়াতে হবে কিন্তু। এত কিউট বাচ্চা জন্ম দিয়েছে আপনার ওয়াইফ, ওনার তো দামি উপহার পাওয়া প্রয়োজন। সমস্যা নেই, যত মিষ্টি খাওয়ার খেতে পারেন। আব্রাহাম কথাটা বলে সামনে পা বাড়ায়। একটা মহিলা ডাক্তারের কোলে বাচ্চাটা নিয়ে দাঁড়িয়ে আছে। আব্রাহাম কাছে গিয়ে বাচ্চাকে কোলে নেয়। তার হাত কাঁপছে। প্রথম কোনো ছোট্ট বাচ্চাকে ছুঁয়ে দেখবে সে। টুপ করে চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো বাচ্চাটার শরীরের উপরে। বাচ্চাটা কেঁদে ওঠে। আব্রাহাম ভয় পেয়ে যায়। আব্রাহামের বিচলিত হওয়া দেখে ডাক্তার হালকা হাসে। স্যার ভয় পাবেন না, বাচ্চাকে ঠিক করে ধরে রাখেন। আমার ছেলে কান্না করছে যে? ছোট বাচ্চা, সেজন্য কান্না করবে, এটাই স্বাভাবিক। আপনার ওয়াইফকে কেবিনে শিফট করে দেওয়া হচ্ছে, উনি আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আপনি দেখা করতে পারেন। উফ, ফারিয়ার কথা মাথা থেকে বেরিয়ে গেছিল আমার। ইস, মেয়েটা আমার জন্য কত কি করেছে। আর আমি আমি কি সত্যি মেয়েদের ঘৃণা করি? তাহলে একটা মেয়ের সাথে 10টা মাস কিভাবে থাকলাম? আব্রাহাম বিড়বিড় করে আয়ানের দিকে তাকায়। আয়ান আব্রাহামের চাহনি বুঝতে পেরে বলে, যা, মেয়েটাকে একটু দেখে আয়। তোকে তোর উপহার দিল, দেখেছিস তোর ছেলে কত সুন্দর। মাশাআল্লাহ, আমার ছেলের আমার মতো হয়েছে। আব্রাহামের কথা শুনে আয়ান হালকা হাসে। আয়ান আব্রাহামের থেকে বাচ্চাটাকে নিয়ে আব্রাহামকে ফারিয়ার কাছে যেতে বলে। আব্রাহাম মাথা নাড়িয়ে ধীর পায়ে ফারিয়ার বেডের দিকে যায়। আব্রাহাম গিয়ে দেখে ফারিয়ার হাতে স্যালাইন চলছে। ভয় পেয়ে বলে, তোমার কি কিছু হয়েছে ফারিহা? কই, কিছু না তো। এভাবে কপালে হাত দিয়ে শুয়ে আছে যে, আর কান্না করছে কেন? শরীর ব্যথা করছে কি? না, মনের ব্যথা বোঝার ক্ষমতা তোমার হয়নি আব্রাহাম। আমার কষ্ট হচ্ছে, আর মাত্র কয়েকটা মাস, তারপর তোমার থেকে আমি আলাদা হয়ে যাব। আমার সন্তান ছেড়ে অন্য একটা শহরে থাকতে হবে আমাকে। ধন্যবাদ এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, তুমি আর আমার সন্তান দুজনে সুস্থ আছে। বাবুকে দেখবে না? একদম আমার মতো হয়েছে। নিয়ে আসো, তোমার মতো হলেও তোমার মানসিকতার মতো যেন না হয়, তাহলে জানি না কত মানুষ কষ্টের মধ্যে দিয়ে সময় কাটাবে। তুমি বড়ই পাষাণ আব্রাহাম। ভুলে যাবে না, টাকার বিনিময়ে তুমি এখানে পড়ে আছো। টাকা ছাড়া কেউ কাউকে চেনে না। আজ টাকা আছে বলে যে কাউকে নাচানাচি করাতে পারবো আমি। ভালো লাগছে না, তুমি এখন যেতে পারো। আর ধন্যবাদ কেন দিচ্ছ? টাকার জন্য তো সন্তান দিলাম, তাই এটা দিয়ে লজ্জা দিও না। বাচ্চাকে দিয়ে কই জবে যাও। বাচ্চা নিয়ে পালানোর শখ? অসহ্য। ফারিয়া চোখ বন্ধ করে নেয়। ছেলেটার কথা সহ্য হচ্ছে না তার। শরীর জ্বলছে। সে কোন দুঃখে বাচ্চা নিয়ে পালিয়ে যাবে। বাচ্চাকে খাওয়াতে হবে, সেটা হয়তো ওনার মাথায় নেই। ফারিয়ারে বা দাঁতে দাঁত চেপে বলে, তোমার ছেলেকে তুমি খাইয়ে দাও, যাও। এইটা থেকে অন্তত আমি শান্তি পাবো। বাপ বেটা একই থাকো, আমার দরকার হবে না তো কারো। এখন থেকে ফিটার খাওয়াই দাও। তুমি আছো কি করতে? হ্যাঁ, ভালো করে বললেই হয়। ভাগ্যিস ছেলেটা আমার মতো হয়েছে, নয়তো আরও কথা শুনতে হতো। কত কি তার জানি না। কোনোদিন বলবে এটা বাচ্চা তোমার না, আমাকে দাও। আজব, তোমার ছেলেকে অন্য কারো ছেলে বলতে যাব কেন? না, যে ব্যবহার করছো বলতেও পারো। তোমার মতলব ভালো ঠেকছে না। আমার ছেলেকে তোমার থেকে দূরে রাখতে হবে। হ্যাঁ, আমার ছেলেকে এখন আমার থেকে ছিনিয়ে নেবে।
আর যে কত কি সহ্য করব। বদ মেয়ে, আমার ছেলে এটা, তোমার না, ওকে? ফারিয়া হা হয়ে সব শুনছে, বিরক্ত হয়ে মুখ অন্যদিকে করে। আব্রাহাম নিজেও বিরক্তিকর একটা চাহনি দিয়ে ছেলেকে এনে ফারিয়ার একটা হাতের উপর শুয়ে দেয়। ফারিয়ার দিকে তাকিয়ে আদুরি গলায় বলে, আমার হৃদকে খাওয়াই দাও, তারপর রেস্ট নিও। বিকেলে তোমাকে বাসায় নিয়ে যাব। তাছাড়া এখন তোমার ঘুমানো উচিত, সারা রাত তো ঘুমাতে পারো নি। হৃদ? হ্যাঁ, আমার ছেলের নাম হৃদ। ছেলের নামও ঠিক করা হয়েছে? হুম হুম। হুম, পিচ্ছে নাম। আমার বাবু তো পিচ্ছে, তাই বুড়োদের মতো আব্দুল কাদের, রইস, মোল্লা, খালেদ, মতি, করিম এসব নাম রাখতে পারবো না, তাই না? কারণ বিজনেসম্যানের ছেলের নাম সুন্দর রাখতে হবে। বড় হয়ে ছেলেটাকে ডাক্তার বানিও। নো, বিজনেসম্যান হবে। ডাক্তার সবচেয়ে বেইমান বেশি করে, সুন্দরভাবে মিথ্যা কথা গুছিয়ে বলতে পারে তারা। ডাক্তার কিন্তু তোমার হৃদকে পৃথিবীর আলো দেখাতে সাহায্য করেছে, আর তাকেই তুমি খারাপ বলছো? অসুস্থ হলে ডাক্তার সেবা করবে তোমার। ঘৃণা করি ডাক্তারকে। আমি মরে গেলেও ডাক্তারের কাছে আসবো না। দেখিনি তুমি, যদি মৃত্যুর 1 মিনিট আগেও জানতে পারি যে ডাক্তার দেখাতে আসলে আমি সুস্থ হব, তাও আসবো না। অদ্ভুত। আব্রাহাম হালকা হেসে কেবিন থেকে বেরিয়ে যায়। বাচ্চার সাথে সারাদিন কেটে যায় দুজনে। বিকেলে ফারিয়াকে আব্রাহাম বাসায় নিয়ে আসে। সন্ধ্যার সময় ফারিয়া শুয়ে হৃদের মুখের দিকে তাকিয়েছিল। তখন আব্রাহাম বলে, এভাবে তাকিয়ে আছো কেন? নজর লেগে যাবে তো। মায়েরা তাকিয়ে থাকলে কখনো নজর লাগে না। ভুলভাল কথা বলো কেন? কিন্তু তুমি যখন যাবে তখন তো তোমার জন্য হৃদ কষ্ট পাবে, তাই এখন থেকে ওর থেকে দূরে থাকো। তোমার মুখে এসব ছাড়া আর কিচ্ছু নেই। সব সময় যাও যাও করে মাথা চিবিয়ে খাচ্ছ আমার। আব্রাহাম রেগে একটা ঝাড়ি মারে। ফারিয়া মুখ ভেঙিয়ে অন্যদিকে হয়ে শুয়ে পড়ে। সারাদিন হৃদের সাথে দুষ্টুমি করা আব্রাহামের মূল কাজ। ফারিয়াকে কাছেও ঘেঁষতে দেয় না ঠিক মতো, শুধু খাওয়ানোর সময় ফারিয়া। বাচ্চার জামা কাপড় ধোয়া, গোসল করানো সবই আব্রাহাম একাই করে। ফারিয়া সব দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। চোখের সামনে ছেলেটাকে তার থেকে হারিয়ে যেতে দেখছে সে। হৃদের বয়স এখন 6 মাস চলে। হামাগুড়ি করে সে বাবাইয়ের কাছে যেতে পারে। প্রথম ভুলই বাবাই দিয়েই শুরু হচ্ছে তার। দুপুর 3টে। ফারিয়া খাওয়া দাওয়া করে ফোনটা হাতে নেয়। একবার মেঝেতে চোখ দেয়, হৃদ তার বাবাইয়ের কোলে হাসাহাসি করছে। ফারিয়া মুনিরের কাছে ফোন দেয়। ভাইয়া কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। 2 মাস পর দেশে যাচ্ছি। সুস্থ হওয়ার পর এখানে জবে জয়েন করলাম। তো স্যার বললো 2 মাস পর বাংলাদেশের একটা অফিসে ট্রান্সফার করে দেবে। এটা তো ভালো কথা। যাই হোক, এই দেশে যা পাইছো সেটাই অনেক। এত টাকা পয়সা আমার ভালো লাগে না। যাদের টাকা বেশি তারা সুখী, কিন্তু অন্যদের সুখ ছিনিয়ে নিতে ওস্তাদ। কি হয়েছে হঠাৎ এমন কথা? আর তোর চোখ মুখ আবারও শুকিয়ে গেছে দেখছি। 9-10 মাস আগেও কেমন মোটা হয়েছিলি মনে আছে? মনিরের কথায় অতীতে ফিরে যায় ফারিয়া। তখন সে 6 মাসের প্রেগনেন্ট ছিল। মনিরের সাথে কথা চলায় কালিনী বলেছিল, ফারিয়া, তোকে কেমন জানি মোটা মোটা লাগছে। চোখ মুখ ফুলে গেছে নাকি? এমন হয়ে গেলে কিভাবে? কই, আমি তো ঠিক আছি ভাইয়া। তাহলে আমি কি ভুল দেখছি? তোমার পায়ের সাথে সাথে চোখও গেছে। ডাক্তারকে বলে দিও তোমার চোখে চিকিৎসা করে যেন, নয়তো এখানে এসে আমাকে চিনতে পারবে না। সব সময় এক লাইন বেশি বলিস কেন? ফোনটা কোথাও রেখে পুরোপুরিভাবে ক্যামেরার সামনে আয় তো, মাথা থেকে পা পর্যন্ত দেখি। ফারিয়া তখন চমকে উঠেছিল। পেট বড় হয়েছে। ভাইয়ের সামনে গেলেই তো বুঝতে পারবে কত কষ্ট করে ম্যানেজ করেছিল সবটা। মনিরের ডাকে অতীত থেকে বেরিয়ে আসে ফারিয়া। হালকা হেসে বলে, আমি ঠিক আছি ভাইয়া। 2য় বর্ষের এক্সাম সামনে, সেজন্য টেনশনে শুকিয়ে গেছি। যাই হোক, তাড়াতাড়ি ফিরে এসো। আমি ফোন রাখলাম। শোন, মনিরের কোনো কথাই ফারিয়া শুনেনি। ফোনটা রেখে কপালে হাত রেখে চোখ বন্ধ করে। আব্রাহাম তাকে বলে দিয়েছে আর 2 মাস পর এখান থেকে চলে যেতে হবে তাকে। এসব ভাবতে ভাবতে ঘুমে চোখের ভাব চলে আসে। হঠাৎই কপালে ঠোঁটের স্পর্শ পেয়ে চোখ মেলে তাকায় সে। আব্রাহাম, তোমার প্রতি আমার আর মায়া বাড়িও না প্লিজ। হুটহাট জড়িয়ে ধরা, কিস করা একদম বিরক্ত লাগছে আমার। তোমাকে ছেড়ে গেলে এসব মিস করব। তুমি খুব ভালো ফারিহা। যদি কখনো বিয়ে করি তাহলে তোমাকে বিয়ে করব, কথা দিলাম। কিন্তু এই মুহূর্তে কোনো নারীর সঙ্গ আমার প্রয়োজন নেই। তোমার থেকে একটা জিনিস চাইলে দেবে? আসলে মূল্যবান কিছু না, তোমার কাছে সামান্য সেটা। কি বলো?
সারাদিন ভেবে দেখি রাতে চেয়ে নেব। আব্রাহাম হালকা হেসে হৃদকে মাঝখানে শুয়ে দেয়। পারিয়া কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে সন্ধ্যার কিছুটা আগে। ঘুম থেকে উঠে নামাজ পড়তে বসে। রাতের খাবার খাওয়া, রাতের নামাজ পড়া সব মিলিয়ে সময়টা কেটে যায়। এখন রাত 11টা। আব্রাহাম শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছে। ফারিয়া হৃদকে অন্য পাশ দিয়ে আব্রাহামের কাজ ঘেঁষে শুয়ে পড়ে। আব্রাহাম উঠতে গেলে ফারিয়া বাধা দেয়। আব্রাহামের বুকে হাত রেখে বলে, তখন তোমার থেকে কিছু চেয়েছিলাম, মনে আছে? আমি এখন চেয়ে নেই। না করতে পারবে না, আগে প্রমিস করো। তবে হ্যাঁ, সারা জীবন থাকতে চাইবো না। সরে যাও আর হৃদকে মাঝখানে দাও। তারপর কি বলবে বলো? কি চাও দিব, এত প্রমিস করতে হবে না। আমি কথা দিয়েই কথা রাখি। না, প্রমিস করো। আব্রাহাম দাঁতে দাঁত চেপে ফারিয়ার কথার মতো প্রমিস করে। ফারিয়া এবার আব্রাহামের খালি বুকে নাক ঘষে মুখের দিকে তাকিয়ে বলে, এই 2টা মাস তোমার সঙ্গ চাই আমি। তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই, তোমার আদর নিতে চাই। এটা কি রাখবে না? হঠাৎ এমন চাওয়া? শেষ চাওয়া। আব্রাহাম টেনে ফারিয়াকে নিজের সাথে মিশিয়ে নেয়। ফারিয়া হালকা হেসে আব্রাহামের সাথে তাল মিলায়। আব্রাহাম আদরে মেখে দেয় ফারিয়াকে। এভাবে কেটে যায় রাতটা। সকালে আব্রাহাম ঘন্টা 2-এর জন্য বাইরে যায়। ফারিয়া এই সুযোগে কাজে লাগিয়ে আয়নের রুমে যায়। আচ্ছা, আব্রাহামের অতীত সম্পর্কে জানবে বলেই ঠিক করে। আয়নের রুমে গিয়ে সোফায় বসে। এই প্রথম সে আয়নের সাথে কথা বলবে। একই বাড়িতে থাকে সবাই, অথচ কখনো কথা হয়নি। ফারিয়া সালাম দিয়ে বলে, আব্রাহামের অতীত সম্পর্কে জানতে চাই আমি। বলো, কি জানতে চাও? কেন ও মেয়েদের ঘৃণা করে? কেন আমার সাথে এমন চুক্তি করলো? 1 বছর পেরিয়ে গেল, তবু ওর মন জয় করতে পারিনি আমি। এসবের কারণ কি? আয়ান হালকা হেসে মনকে রাজি করিয়ে নেয়। তার জন্য যদি তার বেস্ট ফ্রেন্ডের সংসার টিকে থাকে তাহলে তো ভালোই হবে। তাই বলতে শুরু করে, শুরুটা আরো 10 বছর আগের। এসএসসির পর একটা মেয়ের প্রেমে পড়ে আব্রাহাম। মেয়েটাও কম না, দুজনকে অনেক ভালোবাসত। আব্রাহামের পরিবার এ বিষয়ে সবকিছু জানত। মেয়েটা গরিব ফ্যামিলির ছিল, ইচ্ছে ছিল একজন ডাক্তার হবে। আব্রাহাম প্রাণপ্রিয় প্রেমিকার কথা ফেলতে পারে না। ইন্টার শেষে মেডিকেল এক্সাম দিয়ে টিকে যায় মেয়েটা। সব পড়াশোনার খরচ আব্রাহাম বহন করে। সব ভালোই চলছিল। সমস্যা হয় অন্য জায়গায়। আব্রাহামের জিএফ যখন মেডিকেল এক্সাম দিচ্ছিল, তখন আরেকটা ছেলে ছিল, সে প্রথম হয়ে চান্স পায়। তো মেয়েটা সে ছেলেটার প্রেমে পড়ে যায়। আস্তে আস্তে আব্রাহামের সাথে মেয়েটার এত খারাপ সম্পর্ক হয়ে গেল, আব্রাহামকে না জেনে মেয়েটা সে ছেলেটাকে বিয়ে করে নেয়। মানে এত বছরের প্রেম কিভাবে ভুলে যায় মানুষ? কিন্তু তাই বলে আব্রাহাম এমন সিদ্ধান্ত কেন নিবে? সব মেয়ে তো এক না। কথার মাঝে কথা বলো না। আব্রাহাম ওর প্রেমিকার পা ধরে ফিরে আসতে বলে, কিন্তু ফিরে আসে না। তারপর থেকে আব্রাহাম মেয়েদের সহ্য করতে পারে না, ঘৃণাও করে। এত ভালোবাসার পরে যাকে পায় না, সে কেমন? আস্তে আস্তে আব্রাহাম একা হয়ে যায়। মেয়েদের থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। বাসা থেকে বিয়ে চাপ দিচ্ছে তাকে, কিন্তু সে বিয়ে করবে না। তারপর থেকে এখানে আমরা দুজন থাকি। বুঝলাম, কিন্তু চুক্তির কারণ কি? বিয়ে করবে না তো করবেই না, এমন নাটক করার মানে কি? অসহায়ত্বের সুযোগ কাজে লাগালো কেন? আর বাচ্চা নেওয়ার ভূত মাথায় চাপলো কিভাবে? সবার একটাই কথা, বংশের মান রক্ষা করতে হবে। নাতি নাতনির মুখ দেখবে। আব্রাহামকে ঠকিয়ে যাওয়ার পর বাচ্চা দত্তক নিতেও ভয় পায়। তাই সিদ্ধান্ত নেয় চুক্তির বিয়ে করবে, কারণ এতে বাচ্চাটা তো তার রক্তের হবে। রক্ত তো আর বেইমানি করবে না। তারপর বাকিটা তুমি জানো। সংক্ষিপ্ত করে বললাম। এখন আব্রাহাম আসবে, নিজের রুমে যাও। ধন্যবাদ, তবে মনে হয় না আমি আব্রাহামের সাথে সারা জীবন থাকতে পারবো। আপনি একটু ওকে বুঝিয়ে বলুন। অনেক বলেছি, লাভ হয় না। আচ্ছা আপনি বলেন, হৃদকে ছাড়া আমি কিভাবে থাকবো? আমি তোর মা। একটা মা বাচ্চা ছেড়ে কিভাবে থাকবে? অনেক বলেছি আমি, কিন্তু ও মানতে নারাজ, সংসারও করতে চায় না। তবে একটা সিক্রেট কথা বলতে পারি তোমাকে। সেটা জানার পর অবশ্য আমিও অবাক হয়েছিলাম। কি? আব্রাহাম তোমাকে ভালোবাসে। ওর অভিমানে তুমি মিশে আছো। তোমার ওর প্রতি অনেক অভিমান। আব্রাহাম আমার কাছে কি বলেছে জানো? আয়নার কথা শুনে ফারিয়া অবাক হয়। আব্রাহাম তাকে ভালোবাসে? এটা যেন অবিশ্বাস্য। ফারিয়া অবাক হয়ে বলে, কি বলেছে? তুমি ভালো, কিন্তু টাকার লোভে বাচ্চা দিতে রাজি হয়েছ। এটা ওর খারাপ লাগে।
ও ভাবে তুমিও বেইমান। মানে আমি বেইমানির কি করলাম? আর টাকার লোভ আব্রাহাম আমাকে দেখিয়েছে সুযোগ বুঝে। আমি বিপদে ছিলাম, সেটা কাজে লাগিয়েছেন আপনারা, আর এখন সব দোষ আমার। ও তাই ভাবে, বলে বাচ্চাটাকে রেখে যেতে মায়া হবে না। কেন টাকার জন্য বাচ্চা দিতে রাজি হলো? মা বাবা মরা ভাইটা আমাকে মানুষ করেছে, তাকে চোখের সামনে মরে যেতে দেখতাম তাহলে নাকি? আব্রাহাম এটা বুঝতে চায় না, তবে তোমার প্রতি ও দুর্বল। দেখো 2টা মাস তোমার হাতে আছে, যদি পারো নিজের করে নাও। ফারিয়া কিছু বলতে যাবে তার আগে গাড়ির আওয়াজ পায়, দৌড়ে নিজের রুমে যায়। আব্রাহাম এখন বাড়িতেই আসবে। ফারিয়া চোখ বন্ধ করে ভাবতে থাকে বিয়ের প্রথম দিনের কথা, যেদিন সে এখানে প্রথম এসেছিল। আব্রাহাম বিকেলেই কাজে নিয়ে এসে 3-4 জনকে সাথে নিয়ে বিয়েটা কমপ্লিট করেছে। ফারিয়া তো ভেবেছিল বিয়ে ছাড়া চুক্তিপত্র নিয়ে সংসার করতে হবে তাকে, কিন্তু না, আল্লাহ সহায় ছিল, সেই কারণে বিয়ে করে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে তারা। কিন্তু এতেও লাভ নেই, চুক্তি হিসাবে 1.5 বছর পর আলাদা হতেই হবে তাদের। চুক্তিতে আরো লেখা আছে আলাদা না হলেও পুনরায় বিয়ে করে ঘরে তুলতে হবে। এসব ভাবতে ভাবতে ফারিয়া চুপচাপ হৃদের পাশে শুয়ে পড়ে। হৃদের বুকে হাত দিয়ে বুঝতে পারে জেগে আছে। ফারিয়া ভ্রু কুঁচকে বলল, বাপের কিচ্ছুই ছাড়া নেই। আরে বেটা, তুই তো একটু মা পাগল হতে পারিস, যাতে তোর বাবা আমাকে রেখে দেয় তোর জন্য, কিন্তু না, উনি বাবা পাগল। আব্রাহাম তখন রুমে আসে। ফারিয়ার কথাটা সে শুনতে পায়, ভ্রু কুঁচকে বলে, আমার ছেলের কাছে এমন কুমন্তব্য করা হচ্ছে নাকি? লাভ নাই, ছেলেটা আমার, তাই যত যাই বলো না কেন, হৃদ সোনা আমার কাছেই থাকবে। আব্রাহাম ভালোবাসেন আমাকে? আব্রাহাম কথা শুনতে পেল কিনা ফারিয়া বুঝতে পারে না। আব্রাহাম জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে। ফারিয়া বিরক্ত নিয়ে উঠে বসে। হৃদকে কোলে নিয়ে ব্যালকনিতে যায়। বাইরে হালকা বাতাস বইছে। আব্রাহাম একদম গোসল সেরে বের হয়। বিছানায় তাকিয়ে দেখে হৃদ নেই। ব্যালকনিতে তাকায়, হাতে তোয়ালে নিয়ে ব্যালকনিতে যায়। এখনো গরম পড়ে নাই পুরোপুরি ভাবে, আর তুমি হৃদকে নিয়ে বেলকনিতে আসছো কেন? হ্যাঁ, কেন, কি সমস্যা? আমার ছেলেকে নিয়ে আমি কি সময় কাটাতে পারবো না? এটাও কি চুক্তির মধ্যে লেখা ছিল? বেশি বলছো কেন? হৃদের ঠান্ডা লেগে যাবে। 12টা পার হয়ে গেছে, গিয়ে গোসল করে নাও। আমি হৃদকে গোসল করে দিচ্ছি। গোসল করে আসছো তুমি? আমি হৃদকে গোসল করে দিই আজকে। হৃদ আজ আমার সাথে গোসল করবে, দাও। কেন? এতদিন তো আমি গোসল করে দিলাম, আজ তোমার শখ জেগেছে কেন? কারণ কয়দিন পর তো চলে যাব। না থাক, আমি গোসল করব না, সকালে করেছি, এখন ঠান্ডা লাগে। কুদর। কি? ফারিয়া হা হয়ে আব্রাহামকে দেখে। আব্রাহাম সেদিকে পাত্তা না দিয়ে হৃদকে গোসল করাতে নিয়ে যায়। গোসল করিয়ে হালকা খাবার খাইয়ে নেয়, সাথে হৃদকেও খাওয়ায়। তারপর দুজনেই শুয়ে পড়ে। আব্রাহাম চোখ বন্ধ করেছিল। ফারিয়া আব্রাহামের এসব কাণ্ড দেখে বিরক্ত হয়। ঘুমিয়ে পড়েছে দেখে পাশ থেকে ফল কাটা ছুরিটা নেয়। রেগে মিছিমিছি আব্রাহামকে মারার জন্য সেটা তোলে। ভাবে এমন করলে যদি নিজের রাগ কমে, কিন্তু মারতে যাওয়া মাত্র আব্রাহাম চোখ খোলে, লাফিয়ে ওঠে। আব্রাহাম অবাক চোখে বলে, ফারিহা, তুমি আমাকে খুন করতে চাচ্ছ? এতদিন কালচা বাড়িতে বসে রেখেছি আমি? বাবা, আসলে মেয়েরা বেইমান। নিজের স্বার্থ হাসিল হলে আর সেই ব্যক্তিকে দেখে না যে তাকে সফল হতে সাহায্য করেছে। তুমি আমাকে ভুল বুঝো না, আমি তো জাস্ট মজা করছিলাম। নিজের চোখকে অবিশ্বাস করতে বলছো? তোর উপর রেগে আছি, সেজন্য এমনি মারার মতো করে হাত তুলি। প্লিজ ভুল বুঝো না আমাকে। থাক, এসব নাটক আর করতে হবে না। মেয়েদের বিষয়ে ভালোভাবে জানা আছে আমার। হ্যাঁ, মেরে দিও। এমন বেইমানি আর ছলনা নিয়ে বাঁচতে চাই না। আব্রাহাম প্লিজ, বেশি বুঝতে যাচ্ছ কেন? তোমাকে মারার হলে রাতে মারতে পারতাম, আমি এমনি মজা করছিলাম। তুমি খুব ভালো করে জানো ভালোবাসি তোমাকে আমি। আমি তোমার হব না দেখে এমন করছো? কিন্তু ভেবেছিলাম তোমাকে নিজের সাথেই রাখবো, হৃদের জন্য না, আমার জন্য। কিন্তু না, আর কখনো তোমাকে রাখার সিদ্ধান্ত নিব না। আব্রাহাম, 2 মাস সময় তোমার কাছে, নিজের সব গোছাতে শুরু করো। 2 মাস পর এই শহরে তোমাকে দেখতে চায় না। যদি দেখি, তোমার ভাইকে শেষ করতে সময় নেব না। ফারিয়া কেঁদে দেয়। কেন মজা করতে গেল সেটা ভেবে এখন নিজের রাগ উঠছে। আব্রাহাম হৃদকে বুকের সাথে চেপে ধরে। তার হৃদকে মেরে ফেলবে না তো? ভয়ে তার মনে জেগে বসেছে। ফারিয়া আব্রাহামের কাছ থেকে সরে যায়, সোফায় বসে চোখ বন্ধ করে। সারাদিন দুজনের অভিমানে কেটে যায়। রাতে ঘুমানোর সময় ফারিয়া আব্রাহামের পাশে ঘুমাতে গেলে আব্রাহাম রেগে বলে, আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না কখনো।
ঘৃণা করি আমি তোমাকে, তোমার মতো মেয়েদের। আমার থেকে দূরে থাকো, হৃদকে মাঝখানে দাও, নয়তো কি করি ভাবতে পারতে না। প্লিজ রেগে থেকো না আর। হ্যাঁ, এমন করছো কেন? তুমি ছোট বাচ্চা না, সব বুঝো, তবুও এমন করে আছো কেন? আমার কথা শোনো। কথা কানে চায়নি? মনে কি দেশে ফিরতে চায়, নাকি পার্মানেন্টভাবে ওখানে থাকার ব্যবস্থা করে দিব? কোনটা? ফারিয়া ছলছল চোখে আব্রাহামের দিকে তাকায়। ছেলেটা এত জেদি কেন? একটু ওকে বুঝতে চায় না। ফারিয়া অন্য পাশে ফিরে শুয়ে পড়ে। এভাবেই কেটে যাচ্ছে সময়। হৃদ এখন পুরোপুরি বাবার ভক্ত, মা ছাড়াও এখনো থাকতে পারে সে। এর মাঝে কেটে গেছে 2 মাস। রাতে ফারিয়া শুয়ে আছে। ফারিয়ার বুক ধুকধুক করা শুরু হয়েছে। আব্রাহাম নিজেই তার জন্য অন্য একটা শহরে বাসা ভাড়া করেছে। এই শহর ছেড়ে তাকে যেতে হবে। আব্রাহাম তার কথায় অটল। অথচ ফারিয়া ভাবছে আজ আব্রাহাম তাকে বাধা দিবে, সারা জীবনের জন্য তাকে নিজের কাছে রাখবে। এইসব ভাবছিল, তখনই আব্রাহাম এসে বলে, গাড়ি চলে এসেছে, আর মনির দেশে আসবে আজ। রেডি হইছ? এখন চলো এগিয়ে দিয়ে আসে। তোমাকে এই শহরে যেন কখনো না দেখে। ভুলে যাবে না হৃদের কথা। আজ থেকে তুমি আগের মতো সিঙ্গেল। তুমি বিবাহিত রে, কেউ জানবে না। আব্রাহাম, তোমার কাছে রেখে দিও আমাকে। তোমার কাছে থাকতে চাই সারা জীবন। তোমার কেয়ারিং, ভালোবাসা সব নিয়ে বাঁচতে চাই আমি। তোমাকে না পেলে আমি মরেই যাব। নাটক শেষ, তাহলে যেতে পারো। তোমার ছেলের মা না হয়ে ওর কাজের লোক করে রাখো আমাকে প্লিজ। ওকে ছেড়ে কিভাবে থাকবো আমি? আমি তো ওকে জন্ম দিয়েছি, বলো। পা ছাড়ো, আমার কিন্তু বিরক্ত লাগছে। এসব নাটক আমার একদম পছন্দ না। ফারিয়া আব্রাহামের পা শক্ত করে ধরে। আব্রাহাম পা সামনে এগিয়ে যেতে পারছে না। ফারিয়া পা ধরে কেঁদে ফেলেছে। বলছে, আব্রাহাম, দয়া করো আমার উপর। কখনো তোমার বউ হওয়ার চেষ্টা করব না, হৃদের মাও হব না। ওর তো দেখাশোনার জন্য একজন প্রয়োজন, তাই না? তোমার দাসী হয়ে থাকতে চাই আমি। আমি মা বাবার সাথে থাকবো। আমার সন্তানের দেখাশোনার দায়িত্ব আমি নিতে পারি। বরং তোমার কখনো সাহায্য লাগলে জানিও, যে কোনো সময় সাহায্য পাবে আমার থেকে। আব্রাহাম, এত পাষাণ হচ্ছ কেন? প্লিজ আমাকে দয়া করো, রেখে দাও তোমার কাছে। আমি হৃদমের মা। ছোট্ট হৃদ এসব দেখে কেঁদে দেয়। ফারিয়া আব্রাহামের পা ছেড়ে উঠে হৃদকে কোলে নিতে চায়, কিন্তু আব্রাহাম সরে যায়। অতিরিক্ত চিন্তায় ফারিয়া সেখানে সেন্সলেস হয়ে পড়ে। যখন জ্ঞান ফিরে, তখন নিজেকে অন্য এক শহরে আবিষ্কার করে। সেই অবস্থায় তাকে আব্রাহাম গাড়িতে উঠিয়ে দেয়, তারপর নিজেই এসে ফারিয়াকে রেখে যায়। ফারিয়া এখনো কেঁদেই যাচ্ছে। কি থেকে কি হয়ে গেল? আব্রাহাম এতটা জেদি বুঝে উঠতে পারেনি সে। রাত লেগে এসেছে। মনির বারবার ফোন দিচ্ছে ফারিয়ার কাছে। ফারিয়া ফোনটা রিসিভ করে কিছুক্ষণ কথা বলে। মনির চলে এসেছে বাংলাদেশে। ফারিয়া ফ্রেশ হয়ে নিজেকে পরিপাটি করে, পেটে হাত দিয়ে কিছুক্ষণ বিড়বিড় করে। অপরদিকে আব্রাহাম, তুই কাজটা মোটেও ঠিক করিস নাই। মেয়েটা তোর কাছে ভিক্ষা চাইছে থাকার জন্য, অথচ তুই ওকে বাড়ি থেকে বের করে দিলি। হৃদ কি সত্যি মা ছাড়া থাকতে পারবে? কিছু মা বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়, সে সন্তান কি মা ছেড়ে বড় হয় না? এসব বিষয়ে কথা বলতে চায় না। মা বাবার সাথে থাকছি আজ থেকে, রেডি হ। তুই পাষাণ। মেয়েটা তোর পায়ে পড়তে দ্বিধাবোধ করে নাই। আমি একসময় কারো পায়ে পড়েছিলাম, তখন সে ফিরেও তাকায়নি। তো এসব আমার কাছে এখন নাটক মনে হয়। আয়ান রেগে সেখান থেকে উঠে যায়। সবকিছুই তার কাছে অসহ্য লাগছে। আব্রাহাম এমন এক রোখা দেখেই বিরক্ত হয়। তারপর কয়েকদিন পরই তার বিয়ে। আব্রাহাম বিয়ে করবে না দেখে এখন তাকেই বিয়ে করতে হচ্ছে। মনির বাসায় ফিরে এসে রাত 3টার পর ফারিয়া ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমে ঘুমিয়ে পড়ে। বারবার নিজেকে অপরাধী মনে হচ্ছে তার পেটে বেড়ে উঠতেছে আরো একটা প্রাণ। অনেক ভেবে সেই সিদ্ধান্ত নিয়েছিল সে নিজেও কখনো বিয়ে করতে চায় না আর। পরের দিনই সকালে ফারিয়া ভয়ে ভয়ে মনিরকে সব খুলে বলে। তারপর 3 মাস মনির ফারিয়ার সাথে কথা বলেনি। আস্তে আস্তে সবই স্বাভাবিক হতে থাকে। মনিরও বিয়ে করে। সুন্দরভাবেই কেটে যায় সবার সময়। আয়ুষী মা, আমার বেঁচে থাকার জন্য তুই হলেই হবে। তোকে নিয়ে কাটিয়ে দেবো সারা জীবন। তোর বাবাই যেমন তোর ভাইকে নিয়ে কাটাবে জীবন, ঠিক আমিও পারবো তোকে নিয়ে কাটাতে আমরণ। তুই আমার সব সোনা। ফারিয়া ফুটফুটে এক কন্যা সন্তানকে কোলে নিয়ে ছাদে বসে আছে। কেটে গেছে আরো সময়। আজ সে এক কন্যা সন্তানের মা। এরপর কি হবে সেটা হয়তো নিজেও জানে না।
এভাবেই কেটে যাচ্ছে বছরের পর বছর। সেই সময় এসেছে কি, যে সময় আবারও মুখোমুখি হতে হবে তাদের। ফারিয়া চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যায়। পাশেই আব্রাহাম ছিল। ফারিয়া চিৎকার শুনে ঘুম ভেঙে যায় তারও। রুমের লাইট জ্বালিয়ে ফারিয়ার দিকে তাকায়, দেখে থেকে থেকে ফুপিয়ে কেঁদে উঠছে মেয়েটা। আব্রাহাম ফারিয়ার পাশে গিয়ে জড়িয়ে ধরে। ফারিয়া দু হাতে আব্রাহামকে খামছে ধরে। আব্রাহাম অবাক হয়ে বলে, কি হচ্ছে তোমার? এত ভয় পাচ্ছে কেন? ফারিহা, এই ফারিহা, কথা বলো, কি হয়েছে? এই, আমার দিকে তাকাও, দেখো কিছু হয়নি, কাঁদছো কেন? ফারিয়া আব্রাহামের দিকে তাকিয়ে দেখে একবার সে নিজের বেডে আছে। আর এখন রাত। ঘড়িতে কয়েকবার চোখ বুলায়। বেশ কিছুক্ষণ আব্রাহামকে পরখ করে সে। তারপর ভাবে সে এতক্ষণ স্বপ্ন দেখেছিল। এবার ফারিয়া আব্রাহামের একদম কাছে গিয়ে বসে। আব্রাহাম, আমাকে ছেড়ে দিবে না তো তুমি? আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। হৃদের জন্য হলো, আমাকে রেখে দাও প্লিজ। আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি ইচ্ছে করে তোমাকে মারতে চাইনি। আচ্ছা বাবা, সেটা নিয়ে ভাবতে গেছো কেন? কিছু ভাবলেই ভয় পাও তুমি, জানো না? সরি কালকের জন্য। হৃদের ঘুম ভেঙে যাবে, কান্না করো না, শান্ত মেয়ের মতো ঘুমাও। তুমি আমাকে ডিভোর্স দিবে না? সত্যি করে বলো। আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো? তোমার মতো আমাকে কে আগলিয়ে রাখবে? রাতে এসব কথা না বললে কি নয়? আমি অসহায় ছিলাম আব্রাহাম, সেজন্য তোমার শর্তে রাজি ছিলাম। আমি এত কিছু তখন ভেবে দেখিনি। প্লিজ আমাকে ছেড়ে দিও না প্লিজ। আমি তো তোমার ওয়াইফ, শুধু চুক্তি না। আচ্ছা, সেসব নিয়ে কাল কথা বলি, এখন একটু ঘুমাও। আমার মাথা ব্যথা করছে, সকালে আবার অফিস যেতে হবে। পানি খেয়ে ঘুমাও। স্বপ্ন দেখছো, স্বপ্ন কখনো সত্যি হয় না। তুমি সত্যি ভালো না আব্রাহাম, আমাকে একটুও বুঝতে চাও না। তোমাকে ছেড়ে আমি অসহায় হয়ে পড়বো। হৃদের জন্মটা ভুল ছিল, তুমি আমাকে এতটা মাসও ছিললে না। সে একই কথা, এমনি এমনি জন্ম দেওনি, তার বিনিময়ে তোমার ভাইয়ের চিকিৎসা করানো হয়েছে, ওখানে চাকরির ব্যবস্থা করে দিয়েছে। আর কে চাই? তোমাকে চাই, হৃদকে চাই, তোমার ভালোবাসা নিয়ে একসাথে সারা জীবন থাকতে চাই। আব্রাহাম ফারিয়ার কথায় কান্না দিয়ে অপর পাশে এসে শুয়ে পড়ে। ফারিয়া কিছুক্ষণ বসে থাকে, হৃদকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। হৃদ নড়ে উঠলে কপালে কিস করে পাশে শুয়ে পড়ে। আব্রাহাম লাইট অফ করে। অন্ধকারে ফারিয়ার মুখের দিকে তাকায়। মেয়েটা ভয় পেয়েছে বুঝতে পারে। এত ভয় না পেলে এইভাবে চিৎকার দিত না। সে তো জানে ফারিয়া টেনশন করলে খারাপ স্বপ্ন দেখে। সেটাকে অবশ্য স্বপ্ন বলা যায় না, নিজের কল্পনা সবটা। খুব ভোরে আব্রাহামের ঘুম ভেঙে যায়। প্ল্যান অনুযায়ী বাড়ি সাজাতে শুরু করে। এর মাঝে মনিরও চলে এসেছে। আব্রাহাম মনিরের সাথে ভালো মন্দ কথা বলে কাজে লেগে পড়ে। বেলা হতে হতে আব্রাহামের বাড়ির সবাই চলে আসে। হৃদের কান্নার শব্দে ফারিয়ার ঘুম ভাঙে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 9টা বাজে। এতক্ষণ সে ঘুমিয়েছিল। হৃদের দিকে তাকায়। হৃদ তার বুকে বারবার মুখ ঘষছে। ফারিয়া হৃদকে বুকে টেনে নেয়। হৃদকে খাওয়াতে থাকে। হুট করে আব্রাহাম ভেতরে প্রবেশ করে। ফারিয়া থতমত খেয়ে শরীরে কাপড় ঠিক করে। আব্রাহাম ভ্রু কুচকে বলে, মনে হয় আমি অচেনা কেউ। যাই হোক, মহারানীর ঘুম ভেঙে গেলে একটু উঠবেন প্লিজ। আপনার জন্য আপনার প্রজার অপেক্ষা করছে, তাদের একটু দর্শন দিয়ে আমাকে ধন্য করুন। আজ্ঞা সেনাবাহিনী, আপনি আমার জন্য খাবার নিয়ে আসুন। মহারানী তো আজ চলেই যাবে। রুমে কি খাবার দেওয়া যাবে তাকে? নিজ হাতে খাইয়ে দিলে আরও খুশি হব। ভালোভাবে কথা বলে শুরু হয়ে যায়, বেশি কথা না বলে উঠো। আজকে বাড়ি থেকে চলে যাবে, মনে নেই? তা আমার সাথে বেহাপনা না করে থাকতে পারো না। সবসময় তুমি বিরক্ত করে কথা বলো। আমি সবসময় ভালোভাবে কথা বলি, তুমি কখনো ভালোভাবে কথাই বলো না। আর আমার দোষ? হৃদের খাওয়া হলে নিচে আসো, বেলা 12টা পর্যন্ত ঘুমায়। আমার কাছে এত সুখ অন্য কারো কাছে পেলে জানিও। তোদের ঝগড়া হলে বাইরে আয়, সবাই অপেক্ষা করছে। ভাবি তাড়াতাড়ি আসো, তোমার জন্য তো সবাই অপেক্ষা করছে। আর আমার ক্ষুধা লেগেছে, তোমার জন্য খাওয়া হচ্ছে না। আয়নের কথা শুনে ফারিয়া সেদিকে চোখ দেয়। ফারিয়া বিড়বিড় করে বলে, ব্যাপার কি? বাড়িতে আজ এত মানুষের আনাগোনা কেন? আয়ন ভাইয়া নিজ থেকে আজ কথা বলতে আসছে আমার সাথে। জানি না কি হবে আজ। আমার তো জায়গা হবে না সেটা জানি। বিড়বিড় না করে উঠো। ফারিয়া অবাক হয় সবার ব্যবহারে। উঠে ফ্রেশ হয়ে হৃদকে কোলে নিয়ে বাহিরে যায়। তার ভাইকে বসে থাকতে দেখে বোকা বনে যায়। এখানে হচ্ছেটা কি? ভয়ে ভয়ে সোফায় গিয়ে বসে। মনির এসে হেসেই বলে, কেমন আছিস? সেই সকালে আসছি আর মাত্র তোর দেখা পেলাম। ভাইয়া তুমি এখানে কি করছো?
বাহ, আমার বোনের বিয়ে আমি থাকবো না? বাইকে না জানিয়ে তো অনেক কিছু করে ফেলছিস। এখন আসলাম তাও ভালো লাগে না বুঝি? না, সেটা বলিনি, সরি ভাইয়া। ফারিয়া কথাটা বলে মাথা নিচু করে নেয়। কিছুক্ষণ পর তার শাশুড়ি মা এসে একটা রুমে নিয়ে যায় তাকে। কয়েকজন মেয়ে এসে বউ সাজিয়ে দেয়। সে হাবলার মতো সব দেখছে। শেষে উপায় না পেয়ে বলে বসে, এখানে হচ্ছেটা কি? আমাকে বলা যাবে কি? কেউ কিছু বলছে না কেন? হাজব তো। আজকে তোমার বিয়ে ভাবি, তোমাকে আজ বিয়ে দেওয়া হবে। আমাকে কি বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়ানো হবে? তাহলে আমি বিয়ে করব না। ছাড়ুন আমাকে, আমি ছোট বাচ্চা না যে ধরে রাখবেন। মিসেস, আমার সাথে আপনার বিয়ে। এভাবে কেটে মেকআপ নষ্ট করবেন না প্লিজ। আপনাকে আমার কাছে রেখে দেব সারা জীবনের জন্য। আপনি আমার হয়ে থাকবেন, শুধু আমার হৃদের মা। আব্রাহামের কথা শুনে ফারিয়া অবাক হয়ে বলে, বিয়ে? তাও তোমার সাথে? সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার সাথে তোমার? সবাই মজা করছো না তো? তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। মজা করতে যাব কেন? তুমি তো আমার শালী না। সত্যি তোমার সাথে আমার বিয়ে হবে আজ। 2বার বিয়ে কে করতে পারে? হ্যাঁ, এক বউকে 2বার বিয়ে করবো আমি। ফারিয়া সবার সামনে আব্রাহামকে জড়িয়ে ধরে। ইস, এটা যে সত্যি তার বিশ্বাস হচ্ছে না। তারপর সবাই মিলে নিচে যায়। ছোটখাটো আয়োজনে বিয়েটা হয়ে যায় তাদের। এবাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে পা রাখে আজ ফারিয়া। আলাদা একটা অনুভূতি কাজ করছে আজ তার মাঝে। ইস, মানুষটা তাকে আপন করেছে। ভাবতেই যেন সে আকাশে উঠছে। রাত 10টায় সবাই খাওয়া দাওয়া করার জন্য ড্রয়িং রুমে হাজির। ফারিয়া নিজেও সবার সাথে খাবার খেতে বসে। এক লোকমা ভাত মুখে দিতে বমি পায় তার। আব্রাহাম ভ্রু কুচকে তার দিকে তাকায়। বেসিন দেখিয়ে দিলে ফারিয়া সেখানে দৌড় দেয়। গড় গড় করে বমি করে দেয়। কয়েকদিন থেকে খাওয়া দাওয়া না করার জন্য শরীর দুর্বল হয়ে পড়ে। ফিরে এসে সোফায় বসতে যাবে, তখনই সেন্সলেস হয়ে পড়ে। আব্রাহাম হাত ধুয়ে ফারিয়ার কাছে দৌড়ে আসে, সোফায় শুয়ে দেয়। পারিবারিক ডাক্তারকে কল দেয়। কিছুক্ষণের মধ্যে ডাক্তারও চলে আসে। ফারিয়াকে কিছু প্রশ্ন করে, তারপর হাসি মুখে বলে, কংগ্রাটস আব্রাহাম, 3য় বার বাবা হতে যাচ্ছ। তবে শিওর দিতে পারছি না, পরীক্ষা করে নিও একবার। কথাটা শুনেই আব্রাহাম অবাক চোখে ফারিয়ার দিকে তাকায়। চোখ মুখ শক্ত করে ফারিয়াকে দেখে সে। ফারিয়া বিড়বিড় করে বলে, আল্লাহ, আব্রাহাম যেভাবে তাকিয়ে আছে, আমাকে যেন আবার বকাবকি না করে। আমি তো ভেবেছিলাম সে আমাকে ছেড়ে দেবে। তার জন্যই তো একটা বাচ্চা নিয়েছিলাম, যাতে সেই সন্তান নিয়ে বাকিটা জীবন কাটাতে পারি। আচ্ছা, আপনি এখন আসতে পারেন। আব্রাহাম কথাটা বলে এই ডাক্তারকে এগিয়ে দিয়ে আসে। ফারিয়াকে সবাই কংগ্রেস জানায়। সবার মুখে হাসি থাকলেও আব্রাহামের মুখে হাসি নেই। সবার খাওয়া দাওয়া হলে যে যার বাসায় চলে যায়। রাত 11টার সময় নিজের রুমে আসে আব্রাহাম। ফারিয়া তখন হৃদকে শুয়ে দিচ্ছিল। আব্রাহামকে দেখে এগিয়ে আসে। আব্রাহাম হাত ঝাড়া দিয়ে বলে, এটার মানে কি ফারিহা? হৃদের বয়স মাত্র 8 মাস চলে, আর তুমি এখনই বাচ্চা নিলে? এর জন্যই কাছে আসতে চাইনি। বাচ্চা নষ্ট করবে। হৃদ আছে আমার, আর কারো দরকার নেই। রাগ করো না প্লিজ, আমার কথাটা শোনো। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিবে, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সে কারণে বাচ্চা ইচ্ছে করে নিই, যাতে চলে যাওয়ার পর তাকে নিয়ে থাকতে পারি। আর কিছু ভাবো নাই? একসাথে 2টা কিভাবে সামলাও আমিও দেখব। বিরক্ত করো না, যাও ঘুমাও। আচ্ছা, এত কিছু হলো যে কিভাবে কি সবটা আমাকে বলো। আর ভাইয়া কিভাবে সবটা জানতে পারলো? আমি তো এসবের কিছুই জানতাম না। এমনকি কালকেও আমার সাথে খারাপ ব্যবহার করেছো তুমি। হৃদ জন্মের পর তোমার প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়ি। আমার বিরুদ্ধে তুমি চেতে না হৃদের খেয়াল রাখতে, সবসময় আমার খেয়াল রাখতে। সব মিলিয়ে একটা ভালো লাগা কাজ করে। তখন মনির ভাইয়াকে সবটা বলে দিই। প্রথম উনি রাগ করলেও পরে ঠিকই মেনে নেয়। মা বাবাকে কাল সব বলে আজ নতুন করে বিয়ে করলাম, কারণ চুক্তি হিসেবে আজ আমাদের সম্পর্ক শেষ হয়েছিল। বাহ, তলে তলে দেখি টেম্পোও চালাও। যাই হোক, হৃদ ঘুমিয়ে গেছে। চলো ছাদে গিয়ে একটু প্রেম করি। এর আগে প্রথম রাতটা তো নিজের মতো কাটিয়েছ, এবার না হয় আমার মতো করে কাটালে। কিছু করছে না, টায়ার্ড অনেক আমি। তুমি তোমার 2য় বাচ্চাকে নিয়ে সুখে থাকো। এমনি বলি না মেয়ে মানুষ বেঈমান, একটা থাকতে আরেকটা ধরে। তোর বাল, অযথা একটা বিষয় নিয়ে ঝগড়া শুরু করেছো। যাও ঘুমাও, একদম আমার কাছে আসবে না। আমি নতুন করে বিয়ে করব, তোমার মতো কাউকে চাই না আমার। অসভ্য। আমি অসভ্য? তাহলে অসভ্য একটু কি বলো? আব্রাহাম ফারিয়ার কোমর জড়িয়ে কথাটা বলে। ফারিয়া লাফাতে শুরু করে। আব্রাহাম আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরে।
ফারিয়ার গলায় পরপর কয়েকটা কিস করে। ফারিয়া ধাক্কা দিলে আব্রাহাম কিছুটা নড়ে চড়ে ওঠে, কিন্তু ফারিয়াকে ছাড়ে না। ঠোঁটে কিস করতেই থাকে। প্রায় 2 মিনিট পর ছেড়ে দিয়ে বলে, আরও একটা বাচ্চা নেব, চলো। বাচ্চার পিঠে বাচ্চা, দারুণ না? আমার আপত্তি নেই। আমার কি, আমি তো বউকে আদর করতে পারবো। আসো বেবি, আসো বেবি, আসো বেবি। এই না, ছাড়ো, আমার না প্রচুর ঘুম পেয়েছে। এই দেখো, আমার চোখ বন্ধ হয়ে আসছে। তুমি কি বলছো? শুনতেই পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না। হৃদ ঘুম থেকে জেগে যাবে, ছাড়ো। পালাতে যাচ্ছ? ফারিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আব্রাহাম খিলখিল করে হেসে ওঠে। ফারিয়া নিজেও হেসে ফেলে। আব্রাহাম ফারিয়াকে কোলে তুলে নেয়। বেডে গিয়ে লাইট অফ করে ফিসফিস করে বলে, দ্বিতীয়বার তোমাকে ভালোবেসেছি আমি, তৃতীয় কাউকে চাই না। তোমাকে শেষ পর্যন্ত রেখে দেব, ভালোবেসে সবসময় পাশে রাখবো। তুমি আমার শেষ প্রিয়, তুমি আমার প্রিয় মানুষ হয়ে রবে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমিও ভালোবাসি হৃদের বাবাকে, ভালোবাসবো দ্বিতীয় বাবুর আব্বুকে।